নমস্কার, ব্রেনটেক ইউটিউব প্ল্যাটফর্মে সবাইকে স্বাগত জানাই। দেখো, গতকাল আমি আলোচনা করেছিলাম আরআরবি গ্রুপ ডির যে ম্যাথের যে সিরিজ যে চালাচ্ছিলাম তার 1 ডিসেম্বরের ফার্স্ট শিফট। ঠিক আছে, আজ আমি আলোচনা করব 1 ডিসেম্বরের সেকেন্ড শিফট। তো চলো শুরু করা যাক। 1 নাম্বার কি বলেছে দেখো। 1 নাম্বার বলেছে দেয়ার আর টু উডেন স্টিক্স অফ লেন্থ 57 মিটার আর 399 মিটার। বলছে দুটো উডেন স্টিক আছে, একটা একটা দৈর্ঘ্য হচ্ছে 57 মিটার আর একটা দৈর্ঘ্য হচ্ছে 399 মিটার। ঠিক আছে, তো বলছে দা স্টিক্স আর টু বি কাট ইনটু পিস অফ ইকুয়াল লেন্থ। ঠিক আছে, হোয়াট ইজ দ্য গ্রেটেস্ট পসিবল লেন্থ অফ ইচ স্টিক। বলছে গ্রেটেস্ট পসিবল লেন্থ। ঠিক আছে, বলছে প্রত্যেকটা স্টিকের গ্রেটেস্ট পসিবল লেন্থ কি হবে। গ্রেটেস্ট পসিবল লেন্থ যখনই বলবে তখনই এইচসিএফ হবে। ঠিক আছে, এইচসিএফ মানে হচ্ছে গোসাগু। ঠিক আছে, যখনই গ্রেটেস্ট পসিবল লেন্থ হবে মানে গ্রেটেস্ট পসিবল লেন্থ যখনই দেওয়া থাকবে তখনই গোসাগু করবে। ঠিক আছে, গোসাগু কত হবে 57 আর 399 এর গোসাগু কত হবে। 57 আর 399 এর গোসাগু কত হবে দেখো। যদি আমি 3 দিয়ে করি, 3 1 কে 3, 4 5 2 3 9 57, 19 3 57, 3 1 কে 3, 3 133 এ। ঠিক আছে, এবারে যদি আমি 19 দিয়ে করি, 19 দিয়ে করলে কত হবে, 19 1 কে 19, 19 7 এ 133। তাহলে গোসাগু কত হবে, গোসাগু হবে মানে এইচসিএফ হবে তোমার কত, এইচসিএফ হবে 3 ইন্টু 19, 19 3 57। ঠিক আছে, গোসাগু আর লসাগু করলে আর তার সঙ্গে 7টা করে গুণ করতাম। ঠিক আছে, তাহলে গোসাগু কত হবে 57। তাহলে গ্রেটেস্ট পসিবল লেন্থ কত হবে 57 মিটার। ঠিক আছে, গ্রেটেস্ট পসিবল লেন্থ যেখানেই বলবে তখনই, গ্রেটেস্ট পসিবল যখনই বলবে তখনই এইচসিএফ মানে গোসাগু করবে। ঠিক আছে, হাইয়েস্ট কমন ফ্যাক্টর। নেক্সট দেখো 2 নাম্বার। 2 নাম্বার কি বলেছে দেখো, a credit card payment that will settle a bill 250 mixes at এত রেস এত পার মিক্সচার উইথ দ্য সাকসেসিভ ডিসকাউন্ট 30% আর 15% উইথ দ্য ফার্দার ডিসকাউন্ট 20% অন দ্য কার্ড পেমেন্ট। ঠিক, কার্ড পেমেন্ট ইজ বলছে কি বলেছে দেখো, বলছে একটা ক্রেডিট কার্ড পেমেন্ট আছে দ্যাট উইল সেটেল এ বিল অফ 250 মিক্সচার। 250 মিক্সচারে বলছে একটা একটা মিক্সচারের দাম হচ্ছে 1014 টাকা। ঠিক আছে, তাহলে টোটাল দাম কত হবে সেটাকে দেখে নি। 250টা মিক্সচারের টোটাল দাম কত হবে, যদি 1014 করে করে তাহলে 250 ইন্টু 1014। ঠিক আছে, এটা টোটাল দাম হবে। তারপরে কি বলেছে দেখো, উইথ দ্য সাকসেসিভ ডিসকাউন্ট 30%, 15% এন্ড পরে আবার 20% দিয়েছে। বলছে তিনটে সাকসেসিভ ডিসকাউন্ট দিয়েছে। ঠিক আছে, এইটা টোটাল দাম হচ্ছে, একটা একটা মিক্সচারের দাম বলছে 1014 টাকা করে। তাহলে 250টা মিক্সচারের দাম আমি বের করে নিলাম 250 ইন্টু 1014। ঠিক আছে, এরপরে তিনবার ডিসকাউন্ট দিয়েছে দেখো, একবার 30%, একবার 15% আর একবার 20%। ঠিক আছে, দেখো যদি আমি দুটো সাকসেসিভ ডিসকাউন্ট দিত তাহলে আমি টোটাল ডিসকাউন্ট বের করে নিতাম। ঠিক আছে, কারণ কি a প্লাস বি প্লাস এবি বাই 100 করে। এবারে তিনটে দিয়েছি, আমি যখন বলেছি কি দুটোর বেশি যখন দেবে তখন আমরা সাকসেসিভ মেথড আমি চলবো না, সাকসেসিভ মেথড করবো না আমি, তখন আমি রেশিও মেথডে করে নেবো। ঠিক আছে, কারণ রেশিও মেথড করলে ইজি হবে। দেখো প্রথমে কি দিয়েছে 30% ডিসকাউন্ট। 30% মানে আমি কি জানি, 30% মানে 30/100। 30/100 মানে কত হবে 3/10। ঠিক আছে, তারপর কত দিয়েছি 15%। 15% মানে কত হবে 15/100। যদি 5 দিয়ে কাটি, 5 3 15, 5 20 100, তাহলে কত হচ্ছে 3/20। আর তারপর কত ডিসকাউন্ট দিয়েছে 20%। 20% মানে কত হবে 20/100, মানে কত হচ্ছে 20 5 100 মানে 1/5 সমান 1/5। এবার দেখো কত ছিল, আমি কি বলেছি বেসটা আগে 10 ছিল, ডিসকাউন্ট দিয়ে কত হয়েছে, কত ডিসকাউন্ট, উপরেরটা কি বলেছি এটা হচ্ছে ডিসকাউন্ট হবে এখানে। ঠিক আছে, ডিসকাউন্ট বা প্রফিট হলে প্রফিট হতো, লস হলে লস হতো। ঠিক আছে, তাহলে দাম ইয়ে ছিল 10 ছিল, দাম ছিল 10। ঠিক আছে, 10 ইউনিট ধরো, 10 ইউনিট বা 10 রেশিও। ঠিক আছে, 3 এখানে ডিসকাউন্ট কত হয়েছে 3, তাহলে ডিসকাউন্ট দেওয়ার পর দাম কত হয়েছে 10 মাইনাস 3 মানে 7। তারপরে দেখো ডিসকাউন্ট দিয়েছে 20 ছিল, ডিসকাউন্ট দিয়েছে কত 3, তাহলে কত পড়ে আছে 20 মাইনাস 3 মানে হচ্ছে কত 17। তারপরে কত ছিল দেখো 5, 5 ইউনিট 5 রেশিও দাম ছিল, কত ইউনিট ডিসকাউন্ট পেয়েছে 1 ইউনিট ডিসকাউন্ট পেয়েছে। তাহলে কত হয়েছে দাম কত হয়েছে 5 মাইনাস 1 মানে 4। ঠিক আছে, তাহলে এটা গুণ করবো আমি, 20 5 100, 100 ইন্টু 10 কত হচ্ছে 1000। আর এটা কত হচ্ছে 17 ইন্টু 7 ইন্টু 4 করলে কত হচ্ছে 476। 476। ঠিক আছে, তাহলে দেখো
যদি ডিসকাউন্ট না দিত তাহলে টোটাল 250 মিক্সচারের দাম কত হতো? 250 ইন্টু 1014। ঠিক আছে, যদি ডিসকাউন্ট না দিত তাহলে এটা দাম হতো। ডিসকাউন্ট কত হয়েছে? তাহলে এটা কি, যদি ডিসকাউন্ট না দিত তাহলে দাম হতো 250 ইন্টু 1014। তাহলে এই 250 ইন্টু 1014টা কত মান? 1000 এর মান। কারণ কি ডিসকাউন্টের আগে এটা হতো এত ইউনিট ছিল বা এত রেশিও ছিল। ঠিক আছে, ডিসকাউন্টের পরে কত হয়েছে? 476 রেশিও। তাহলে আমার এইটা 250 ইন্টু 1014 কত মান? 1000 এর মান। তাহলে আমি কি বলেছি? 250 ইন্টু 1014। ঠিক আছে, এটা কতর মান? যতর মান সেটা আমি, যত রেশিওর মান সেটা আমি নিচে লিখবো। ঠিক আছে, আর যতর মান বের করতে হবে ডিসকাউন্ট দেওয়ার পর কত হয়েছে আমার? 476 রেশিও। তাহলে এই 476 রেশিওর মানটা আমাকে বের করতে হবে। মানে কি চেয়েছে আমাকে? ডিসকাউন্ট দেওয়ার পর কত দাম হয়েছে সেটা চেয়েছে। তাহলে আমার 250 ইন্টু 1014 এটা 1000 এর মান। ঠিক আছে, আমার বের করতে হবে 476 এর মান। ঠিক আছে, তাহলে যেটার মান, ঠিক আছে, সেটা আমি উপরে লিখবো। 1000 এর মান আমার কত? এইটা। তাহলে 476 এর মান এটা গুণ করবো। ঠিক আছে, এবারে দেখো গুণ করলে, ক্যালকুলেশন করলে কত হচ্ছে। একটা শূন্য কাটছে, 25 4 এ 100। এটা যদি 4 দিয়ে কাটি আমি, 4 1 এ 4, 4 1 এ 4, 3 এ 7, 4 9 36। তাহলে কত হচ্ছে অ্যান্সার? 1014 ইন্টু 119। 1014 ইন্টু 119 করলে কত হবে দেখো? 1,20,666। ঠিক আছে, তো কোনটা হচ্ছে? 1,20,666, অ্যান্সার বি। ঠিক আছে, নেক্সট দেখি। নেক্সট দেখো, নেক্সট নেক্সট কি বলেছে দেখো। দ্য এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল, বলছে একটা ত্রিভুজ দেওয়া আছে, তার এরিয়া দেওয়া আছে 195 সেন্টিমিটার স্কয়ার, আর তার লেন্থ দেওয়া আছে, 15 সেন্টিমিটার। দেন ফাইন্ড দ্য পেরিমিটার অফ দ্য ট্রায়াঙ্গেল। বলছে ট্রায়াঙ্গেলের ত্রিভুজের পরিসীমা কত? এই রেক্টাঙ্গেল, সরি রেক্টাঙ্গেল দেওয়া আছে। ঠিক আছে, তাহলে একটা রেক্টাঙ্গেল দেওয়া আছে। রেক্টাঙ্গেল মানে হচ্ছে আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র বলছে এরিয়া দেওয়া আছে, এরিয়া দেওয়া আছে 195 সেন্টিমিটার স্কয়ার। ঠিক আছে, কেউ বলছে তার লেন্থ 15 সেন্টিমিটার। ঠিক আছে, লেন্থ দেওয়া আছে আমার 15 সেন্টিমিটার। ধরো আমি এই বড় লেন্থটাই ধরলাম, এটা হচ্ছে 15 সেন্টিমিটার। একটাই লেন্থ দেওয়া আছে। ঠিক আছে, দৈর্ঘ্য লেন্থ দেওয়া আছে। আমার ধরো প্রস্থটা দেওয়া নেই। প্রস্থটা দেওয়া আছে, আমার দৈর্ঘ্যটা দেওয়া নেই। এবারে কোনটা দৈর্ঘ্য কোনটা প্রস্থ সেটা আমি ইয়ে করলেই পাবো। আরেকটা যে বাহুর মানটা বের করলেই পাবো। যেটা বেশি হবে সেটা দৈর্ঘ্য, আর যেটা ইয়ে হবে কম হবে সেটা হচ্ছে প্রস্থ। ঠিক আছে, তাহলে আমার এরিয়াটা দেওয়া আছে, একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। ঠিক আছে, পরিসীমা চাইছে। আমরা কি জানি? আয়তক্ষেত্রের পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। ধরো আমার 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 উইথটা আমি x ধরে নিচ্ছি। ঠিক আছে, মানে প্রস্থটা আমি x ধরে দিয়েছি, দৈর্ঘ্যটা আমি 15 ধরেছি। ঠিক আছে, তাহলে আমার কি পরিসীমার সূত্র কি? 2 ইন্টু 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। ঠিক আছে, 2 ইন্টু লেন্থ প্লাস উইথ। ঠিক আছে, এটা কত, এটা সমান কত হবে আমার? এটা আমার চেয়েছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান আমার চেয়েছে। ঠিক আছে, আমার ইয়ে, তাহলে এরিয়া কত হবে? এরিয়া কত হবে? এরিয়া, এই ট্রায়াঙ্গেলটার এরিয়া কত হবে? এরিয়া সমান কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে 15 ইন্টু এক্স, এটা সমান এরিয়া। এরিয়াটা আমার দেওয়া আছে 195, একই না? তাহলে এক্স সমান কত হচ্ছে? 195/15। ঠিক আছে, 5 3 এ 15, 5 3 এ 15, 5 9 45, 3 13। তাহলে আমার এক্স এর মান বেরিয়ে গেল 13, মানে আমার প্রস্থটা বেরিয়ে গেল 13। একই না? আমার দৈর্ঘ্য 15 আমি ধরে নিয়েছিলাম। ঠিক আছে, এটা দৈর্ঘ্য হতেও পারতো বা নাও হতেও পারতো, কারণ একটা বাহু বলেছিল। ঠিক আছে, কিন্তু আমি ধরো ধরে নিলাম আমি দৈর্ঘ্যটাই 15। ঠিক আছে, আমি প্রস্থটা x ধরে নিলাম। আমি আমার রেক্টাঙ্গেল মানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে 15 ইন্টু x, 15 ইন্টু x মানে 195 দেওয়া ছিল। এখান থেকে আমি প্রস্থটা বের করে নিলাম। ঠিক আছে, প্রস্থটা বের করে নিলাম। এবার আমার কি চাইছে? পেরিমিটার মানে পরিসীমা চাইছে। আমি আয়তক্ষেত্রের পরিসীমা সমান 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এটা সমান হচ্ছে পরিসীমা। তাহলে 2 ইন্টু দৈর্ঘ্যের মান বসিয়ে দাও 15, প্লাস প্রস্থের মান কত বেরিয়ে এলো আমার? 13। ঠিক আছে, তাহলে সমান কত হচ্ছে? 2 ইন্টু 15, 15 আর 13 কত হচ্ছে? 20, 25, 26, 27, 28। তাহলে 28 দুগুণে 56। কি হবে? একক কি হবে? সেন্টিমিটার। ঠিক আছে, অ্যান্সার কত হলো? পরিসীমা আমার 56 সেন্টিমিটার। অ্যান্সার সি। নেক্সট দেখো 4 নম্বরে। 4 নম্বর কি বলেছে দেখো। a solid metallic sphere of radius 10.5 সেন্টিমিটার। বলছে একটা সলিড স্পিয়ার আছে, মানে গোলক আছে, তার ইয়ে দেওয়া, রেডিয়াস দেওয়া আছে, মানে ব্যাসার্ধ দেওয়া আছে 10.5 সেন্টিমিটার। ঠিক আছে, and is melted and recast into smaller spherical balls।
বলছে একটা বড় স্পিয়ার আছে, মানে বড় গোলক আছে, যার মানে ব্যাসার্ধ দেওয়া আছে আমার 10.5 সেন্টিমিটার, ঠিক আছে। সেটাকে রিকাস্ট করে মানে বলছে ভেঙে ছোট ছোট গোলক তৈরি করা হয়েছে, ঠিক আছে। যাদের যার বলছে দেওয়া আছে প্রত্যেকটা ব্যাসার্ধ দেওয়া আছে 3.5 সেন্টিমিটার, ঠিক আছে। বড় গোলকটার ব্যাসার্ধ দেওয়া ছিল আমার 10.5 সেন্টিমিটার, এটাকে ভেঙে বলছে ছোট ছোট গোলক তৈরি করা হয়েছে যার প্রত্যেকটার ব্যাসার্ধ দেওয়া আছে 3.5 সেন্টিমিটার। বলছে ফাইন্ড দ্য রেশিও অফ দ্য টোটাল সারফেস এরিয়া অফ দ্য অল স্মলার স্পিয়ার টু দ্য টোটাল সারফেস এরিয়া অফ দ্য অরিজিনাল স্পিয়ার। বলছে রেশিওটা কত হবে, মানে ছোট ছোট গোলক যেগুলো আছে তার টোটালটা, সবগুলোর মানে সবগুলোর সারফেস এরিয়া, সব টোটাল অল বলেছে, ঠিক আছে, টু দ্য সারফেস এরিয়া অফ দ্য অল স্মলার স্পিয়ার, মানে সব ছোট ছোট গোলকের সারফেস এরিয়া আর সারফেস এরিয়া অফ দ্য বড় গোলক অরিজিনাল স্পিয়ার, মানে বড় গোলকটা সারফেস এরিয়ার ইয়ে কি হবে, মানে সারফেস এরিয়ার অনুপাত কি হবে, ঠিক আছে। দেখো তাহলে আমি যদি, আমি ধরো বড় গোলকটাকে ভেঙে যখন আমি ছোট ছোট গোলক তৈরি করছি, ঠিক আছে, তাহলে দুটোর ভলিউম সমান হবে, মানে যতগুলো টোটাল যে ছোট 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 গোলকগুলো তৈরি হবে সেইগুলোর টোটাল ভলিউম সমান বড় গোলকটার টোটাল ভলিউম, ঠিক আছে। তাহলে আমি এখানে লিখতে পারি কি, টোটাল ভলিউম মানে আয়তন, টোটাল ভলিউম অফ অরিজিনাল স্পিয়ার, অরিজিনাল স্পিয়ার মানে বড় গোলকটার আয়তন ইজিক্যাল টু টোটাল ভলিউম অফ এন স্মলার স্পিয়ার। কারণ কি, আমি ভাবছি বড় গোলকটাকে ভেঙে আমি এন মানে কতগুলো ছোট গোলক তৈরি হয়েছে সেটা আমার জানা নেই, সেটা আমার বের করতে হবে। তাহলে ধরলাম আমি এনটা ছোট গোলক তৈরি হয়েছে, তাহলে বড় গোলকটার যে আয়তন থাকবে সেইটা আয়তনের সঙ্গে সমান কি হবে, এনটা ছোট গোলকের আয়তন, ঠিক আছে। তাহলে এখানে যদি গোলকের আয়তনের সূত্র কি, 4/3 পাই আর কিউ। তাহলে বড় ধরো বড়টার আমি ব্যাসার্ধ বড় আর নিলাম, ঠিক আছে, 4/3 পাই আর কি বড় আর কিউ ইজিক্যাল টু এনটা ছোট গোলক তৈরি হবে, তাহলে এন ইন্টু ছোট গোলকের আয়তনের সূত্র কি, 4/3 ইন্টু 4/3 পাই ছোট হাত ধরলাম, এক একটার ব্যাসার্ধ ছোট হাত ধরলাম, ঠিক আছে। তাহলে এনটি যেহেতু ছোট গোলক তৈরি হয়েছে তাহলে এন করলাম আমি, ঠিক আছে, এন ইন্টু একটা গোলকের একটা ছোট গোলকের আয়তন, বুঝতে পারলে। এবারে 4/3 পাই 4/3 পাই কাটছে এদিকে, 4/3 পাই 4/3 পাই, ঠিক আছে। এবারে কি হচ্ছে, তাহলে বড় গোলকের ব্যাসার্ধ কত দেওয়া আছে আমার 10.5 সেন্টিমিটার, তাহলে 10.5 সেন্টিমিটার তার হোল কিউ ইজিক্যাল টু n ইন্টু ইকুয়ালস টু n ইন্টু ছোট গোলকের কত হচ্ছে 3.5 সেন্টিমিটার ব্যাসার্ধ দেওয়া আছে তার কিউ, ঠিক আছে। তাহলে n এর মান এখানে পেয়ে যাবো না, 10.5 তার 10.5 তার কিউ বাই 3.5 তার কিউ, ঠিক আছে। এটাকে সমান আমি কি লিখতে পারি, 10.5 বাই 3.5 তার হোল কিউ লিখতে পারি কি না। তাহলে 3.5 ইন্টু 3 দিয়ে কেটে যাবে, দেখো 3.5 ইন্টু 3 ইকুয়ালস টু কত হবে 10.5, তাহলে অ্যান্সার কত হচ্ছে 3 এর কিউ সমান কি হচ্ছে 27। তাহলে আমার কি বের হচ্ছে, টোটাল গোলকের পরিমাণ আমার কত হচ্ছে 27টা, 27টা গোলক তৈরি হচ্ছে আমার, ঠিক আছে, 27টা ছোট গোলক তৈরি হয়েছে, 27টা ছোট গোলক আমার তৈরি হয়েছে, ঠিক আছে। এবারে দেখো, এবার আমার কি চেয়েছে দেখো, বলছে ফাইন্ড দ্য রেশিও অফ দ্য টোটাল সারফেস এরিয়া অফ দ্য স্মলার অল স্মলার স্পিয়ার, ঠিক আছে। তাহলে বলছে দেখো, তাহলে আমার বলছে টোটাল সারফেস এরিয়া অফ দ্য অল স্মলার স্পিয়ার, ঠিক আছে, টোটাল সারফেস এরিয়া অফ দ্য অল টোটাল সারফেস এরিয়া অফ দ্য অল স্মল স্পিয়ার, হ্যাঁ, কত হবে টোটাল সারফেস এরিয়া অফ দ্য অল স্মলার স্পিয়ার বাই যদি আমি করি টু দ্য সারফেস এরিয়া অফ দ্য অরিজিনাল স্পিয়ার, ঠিক আছে। তাহলে টোটাল সারফেস এরিয়া অফ অরিজিনাল স্পিয়ার ওএস লিখলাম, ঠিক আছে। তাহলে এটার অনুপাত কত হবে, টোটাল সারফেস এরিয়া অফ দ্য অল স্মলার স্পিয়ার অনুপাত কত হবে, কতগুলো তৈরি হয়েছে এনটা, ঠিক আছে। কারণ অল বলেছে মানে এন মানে আমার কত হচ্ছে, ধরো আমি সমীকরণ বসাচ্ছি, তাহলে আমার এনটা হচ্ছে আমার টোটাল এনটা ছোট গোলক আছে আমার, ঠিক আছে, পরিমাণটা এন ইনটু একটা একটা ছোট গোলকের ইয়ে কত হবে, টোটাল মানে সারফেস এরিয়ার ফর্মুলা কত হবে 4 পাই r² বাই টোটাল সারফেস এরিয়া অরিজিনাল স্পিয়ারের আমার অরিজিনাল গোলকের আমার কত হবে, টোটাল সারফেস এরিয়ার সূত্রটা কি 4 পাই r², ঠিক আছে। ছোট গোলকের আমার
একটা ছোট গোলকের আমার সারফেস এরিয়ার ফর্মুলা হচ্ছে 4 পাই আর স্কয়ার, ঠিক আছে, আর এক বড় গোলকের টোটাল মানে সারফেস এরিয়ার ফর্মুলা হচ্ছে 4 পাই বড় আর স্কয়ার, ঠিক আছে, ঠিক আছে। আর এখানে যদি যেহেতু বলেছে রেশিওটা অল স্মলার স্পিয়ারের সাথে, তাহলে অল মানে এনটা স্পিয়ার আছে, এনটা ছোট গোলক হয়েছে, তাহলে এন ইনটু 4 পাই আর স্কয়ার ছোট আর স্কয়ার বাই 4 পাই বড় আর স্কয়ার, ঠিক আছে। এই রেশিওটা বের করলেই আমার অ্যান্সার। এবার এন এর মান কত হয়েছে দেখো, এন এর মান কত হয়েছে, এন এর মান হচ্ছে বেরিয়েছে কত 27, ঠিক আছে। আর 4 পাই আমি কেটে দিলাম আগে, ঠিক আছে, উপর নিচে 4 পাই কেটে। ছোট আর এর মান কত, ছোট আর 27 ইনটু 3.5 তার হোল স্কয়ার বাই কত বড় আর এর মান কত, বড় আর এর মান হচ্ছে 10.5, তাহলে 10.5 তার হোল স্কয়ার। তাহলে এটা সমান আমি লিখতে পারি কি 27 ইনটু 3.5 বাই 10.5 পুরোটার হোল স্কয়ার। দেখো 3.5 কে 3 দিয়ে গুণ করলে আসবে 10.5, ঠিক আছে। তাহলে অ্যান্সার কত হবে 27 ইনটু 1 এর 3 তার স্কয়ার সমান কি হবে 27 ইনটু 1 এর 3 স্কয়ার কি হয়, 1 এর 3 স্কয়ার কত হবে 1 এর 9, 9 3 এ 27, ঠিক আছে। তাহলে আমার রেশিও কত হচ্ছে, তাহলে রেশিও কত হচ্ছে 3:1, কারণ কি এটা কত আছে 3/1, 3 মানে কি 3 মানে কি 3/1, তো 3 মানে তো হচ্ছে আমার 3/1, তাই তো 3/1, তাহলে রেশিও কত হচ্ছে 3:1, বুঝতে পারলে কি না 3:1। দেখো কিছুই নয়, যেহেতু একটা যখনই একটা গোলক বড় গোলক থেকে ভেঙে ছোট গোলক করবে, তখন ওই যতগুলো ছোট গোলক তৈরি হবে তার আয়তনের সঙ্গে আমার বড় গোলকের আয়তনের সমান হবে, আমি সেটাই করেছি, ঠিক আছে। যে সেইটা সেখান থেকে আমি কতগুলো ছোট গোলক তৈরি হয়েছে আমি পেয়ে গেছি, ঠিক আছে। এরপরে কি বলেছে, বলেছিল কিছুই নেই, সারফেস এরিয়া অফ দ্য অল স্মলার স্পিয়ার বলেছিল, আর সারফেস এরিয়া অফ দ্য অরিজিনাল স্পিয়ার বলেছিল, তার অনুপাত কত হবে। তাহলে অল স্মলার স্পিয়ার মানে এনটা স্পিয়ার তৈরি হয়েছে, ঠিক আছে, এন ইনটু 4 পাই আর স্কয়ার, একটা স্পিয়ারের ইয়ে সারফেস এরিয়ার সূত্র হচ্ছে 4 পাই আর স্কয়ার ছোট আর স্কয়ার, মানে ছোট গোলক যেহেতু বলেছে বাই বড় গোলক করেছি আমি নিচে, বড় গোলক 4 পাই বড় আর স্কয়ার, ঠিক আছে। 4 পাই কেটে গেল, ছোট আর এর মান বড় আর এর মান জানা আছে, এন এর মানও জানা আছে, আমি রেশিওটা করলাম, ঠিক আছে। এখানে দেখো এখানে 3 এসছে, অ্যানসার 3 এসছে, 3 মানে কি 3/1 মানে 3:1 অ্যানসার, ঠিক আছে। নেক্সট দেখো 5 এর দাগে কি বলেছে, 20% of a number is added 72, then the result will be the same number, ঠিক আছে। মানে কি বলেছে 20 বা এরকম অঙ্ক তোমাদেরকে আমি আগেও করেছি, ঠিক আছে। 20% of a number is added to 72, ধরো আমি নাম্বারটা হচ্ছে লেট হচ্ছে নাম্বারটা হচ্ছে নাম্বার, ধরো নাম্বারটা আমি x বললাম, ঠিক আছে। তাহলে x টা হচ্ছে নাম্বার, if the 20% of the number 20% কত হবে নাম্বারটা 20/100 ইনটু 20/100, ঠিক আছে, অ্যাডেড 72, তাহলে 72 আমি যোগ করলাম, রেজাল্ট কি বলছে সেম নাম্বার, তাহলে নাম্বারটা কত x ছিল, ঠিক আছে। তাহলে এখানে কেটে দিলাম 20 5 100, তাহলে x/5 প্লাস 72 ইকুয়ালস টু x, ঠিক আছে। তাহলে কত হচ্ছে যদি আমি x/5 টাকে আমি এদিকে রাইট সাইডে নিয়ে যাই, তাহলে কত হবে x মাইনাস x/5 সমান 7, 5x 5x মাইনাস 5x মাইনাস x মানে কত উপরে থাকবে 4x/5 সমান 7, তাহলে x সমান কত থাকবে, x সমান 7 5 35/4, x এর মান বেরিয়ে গেল, মানে নাম্বারটা বেরিয়ে গেল। কি চেয়েছি কত, the 80% of the same number, মানে 80% of the number, তাহলে নাম্বারের 80% 4 into 80/100 কত হচ্ছে দেখো, 4 2 8 2 5 10 5 7 32, কোথায় ভুল হলো, এই 72টা আছে, ঠিক আছে, 7 নয় এটা 72, ঠিক আছে, এটা ভুল হয়ে গেল, ঠিক আছে, এটা 72, তাহলে কত হবে 72 ইনটু 5, এটা কত হবে 72 ইনটু 5/4, 72 ইনটু 5/4, ঠিক আছে, 7 দেখেছিলাম ওটা, সরি, ঠিক আছে, 72 ইনটু 5/4, ঠিক আছে। তাহলে 80% অফ দ্য নাম্বার কত হবে, দেখো 80% নাম্বারটা কত বেরিয়েছে 72 ইনটু 5/4, তাহলে 72 ইনটু 5/4 এটার 80%, 80/100, ঠিক আছে, একটা শূন্য কাটলো, 4 2 8 2 5 10, ঠিক আছে, 5 5 কাটলো,
ভুল হচ্ছে। 72 ইন্টু 5/4, হ্যাঁ 72 ইন্টু 5/4 নাম্বারটা বলেছে, তাহলে কি চেয়েছে কি 80% চেয়েছে। তাহলে যদি 72 ইন্টু 5/4 ইন্টু 80/100, শূন্য শূন্য কাটলো, 4 2 8, 2 5 10, 5 5 কাটলো 72। অ্যান্সার কত হবে? ডি, 72। ঠিক আছে, ভুল কোথাও হয়নি, 72ই হবে অ্যান্সার। অ্যান্সার কত পড়ে থাকছে? 72। ঠিক আছে, কিছু নয়, দেখো আগেও এরকম অঙ্ক করেছি তোমাদের। ঠিক আছে, তাহলে এক্স ইন্টু এক্স এর বলছে কোন একটা নাম্বার আছে, নাম্বারের 20%, 20%, নাম্বারের 20%, তাহলে এক্স ইন্টু 20/100 প্লাস 72 ইকুয়াল টু এক্স, বলছে সেম নাম্বার হবে। তাহলে এখান থেকে আমি এক্স এর মান বের করলাম, এখানে একটু ভুল হয়ে গেছিল তাই এটা 7 ধরেছি। ঠিক আছে, এটা 72। ঠিক আছে, এই 72টা 72। ঠিক আছে, তাহলে আমার নাম্বারটা কত বেরোলো? 72 ইন্টু 5/4। ঠিক আছে, আমি গুণ করলাম না এখানে, তাহলে বলছে নাম্বারটার 80% কত হবে? 72 ইন্টু 5/4 ইন্টু 80/100। ঠিক আছে, যা হলো সেটা। ঠিক আছে, জায়গার কমের জন্য এখানে একটু মিস্টেক হয়ে গেছিল। ঠিক আছে, নাম্বারটা কত হলো? 72। নেক্সট 6 থেকে কি বলেছে দেখো, 24 মিটার 24 মিটার লং ওয়্যার, বলছে 24 মিটার একটা লম্বা তার আছে, হ্যাঁ, ব্রোকেন ইনটু 3 পিস। বলছে 24 মিটার একটা লম্বা তার আছে, এটাকে আমি 3 ভাগে ভাগ করেছি। ঠিক আছে, এই টোটালটা তাহলে কত আছে আমার? 24 মিটার। ঠিক আছে, 3 ভাগে ভাগ করেছি। দ্য লার্জেস্ট পিস হ্যাজ লেন্থ ইজ থ্রাইস লেন্থ অফ দ্য স্মলার পিস। ধরো এটা আমার স্মলার পিস। ঠিক আছে, আর এটা ধরো আমার লার্জার পিস। ঠিক আছে, লার্জার মানে এটা হচ্ছে বড় আর এটা হচ্ছে ছোট। ঠিক আছে, এটা হচ্ছে ছোট, এটা হচ্ছে বড়, ধরে ধরে নিলাম। ঠিক আছে, তিনটা কিন্তু ইকুয়াল পিসের নয়, 24 মিটার আছে কিন্তু তিনটে সমান নয়, একটা ছোট একটা বড় এটা মিডিয়াম। ঠিক আছে, এটা ধরে নিলাম ছোট পিস আমার। কি বলেছে? দ্য লার্জার পিস হ্যাজ লেন্থ থ্রাইস দ্য লেন্থ অফ দ্য স্মলার পিস। বলছে বড় বড় পিসটা হচ্ছে ছোট পিসের 3 গুণ। ঠিক আছে, তাহলে আমি যদি স্মলার পিসটা এক্স ধরি, তাহলে লার্জার পিসটা কত হবে? 3x। একই না? তাহলে আমার এই মিডিলের পিসটা কত হবে? কারণ কি বলেছে, ছোটটার থেকে বড়টা হচ্ছে 3 গুণ। এবার কি বলেছে এখানেই দেখো, দ্য পিস অফ দ্য লেন্থ অফ দ্য লার্জেস্ট পিস হ্যাজ লেন্থ থ্রাইস লেন্থ অফ দ্য স্মলার পিস। থ্রাইস মানে 3 গুণ। ঠিক আছে, এবার তাহলে এই পিসটা কত হবে? এই টোটাল মিলিয়ে কত আছে? 3x প্লাস x মানে 4, 3x প্লাস x মানে হচ্ছে 4x, আর টোটালটা হচ্ছে 24 মিটার। তাহলে আমার মিডল পিসটা কত হবে? এই পিসটা কত হবে? 24 মিটার টোটালটা, টোটাল থেকে যদি আমি 4x বাদ দিয়ে দিই বাকিটা, মাঝের পৃষ্ঠের দৈর্ঘ্য এটাই হবে না? টোটালটা হচ্ছে 24, 24 থেকে 3x আর এটা x মাইনাস মানে 4x বাদ দিয়ে দিলাম, বাকিটা হয়ে গেল। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো, আমি এখান থেকে কি পাবো? আমি লিখতে পারি কি 3x প্লাস 24 মাইনাস x প্লাস x সমান 24, কারণ টোটালটা দৈর্ঘ্যটাই তো আমার 24 মিটার দেওয়া আছে। তাহলে 3x প্লাস x মাইনাস x কেটে গেল, তাহলে 3x সমান কত হচ্ছে? 24, 24 মাইনাস 4x ছিল। ঠিক আছে, এটা 4x। ঠিক আছে, তাহলে x x এ কাটবে না, তাহলে 3x আর 4x কি বলেছে দেখো। না না, এটা ভুল হচ্ছে। দেখো কি বলেছে দেখো, এটা ভুল হচ্ছিল। ঠিক আছে, দেখো তিনটে আমার দেওয়া আছে, একটা ছোটটার দৈর্ঘ্য বলেছে, ওই বড়টার দৈর্ঘ্য ছোটটার দৈর্ঘ্যের 3 গুণ। ঠিক আছে, আর টোটালটার দৈর্ঘ্য 24 মিটার, তাহলে আমি মাঝেরটার দৈর্ঘ্য পেয়ে গেলাম 24 মাইনাস 4x। ঠিক আছে, 3x প্লাস x। ঠিক আছে, এবার কি বলেছে দেখো, দ্য ডিফারেন্স বিটুইন লেন্থ অফ টু লার্জার পিসেস ইজ ইকুয়ালস টু দ্য ডিফারেন্স বিটুইন দ্য লেন্থ অফ টু স্মলার পিসেস। ঠিক আছে, কি বলেছে দেখো, দ্য ডিফারেন্স বিটুইন লেন্থ অফ টু লার্জার পিস। ঠিক আছে, তাহলে আমার এটা আমার স্মলার পিস। ঠিক আছে, স্মলার পিসটা আমি x ধরেছি, তাহলে টু লার্জার পিস কত হচ্ছে? একটা হচ্ছে 3x আর একটা হচ্ছে 24 মাইনাস 4x। তাহলে ডিফারেন্স কি বলেছে? তাহলে আমি 3x মাইনাস 24 মাইনাস 4x, এটার ডিফারেন্সটা কি বলেছে? দ্য ডিফারেন্স বিটুইন দেখো লেন্থ অফ টু লার্জার পিস। ঠিক আছে, তাহলে দুটো লার্জার বড় পিস কোনটা কোনটা? একটা এইটা এইটা একটা এইটা, কারণ এইটাকে আমি স্মলার ধরেছি। ইজ দ্য ইকুয়ালস টু দ্য ডিফারেন্স বিটুইন দ্য লেন্থ অফ টু স্মলার পিস। ঠিক আছে, দুটো ছোট পিস কোনটা কোনটা? একটা স্মলার এইটা, আর এইটা মিডিয়ামটা। ঠিক আছে, তাহলে ইকুয়ালস টু কত হবে? এটা বড় যেহেতু, আমি 24 মাইনাস 4x, এটা মাইনাস 3x। ব্যাপারটা বুঝতে পারলে কি না সমীকরণটা দেখো কি বলেছে, তার ডিফারেন্স বিটুইন লেন্থ অফ টু লার্জার পিস। দুটো লার্জার পিস হচ্ছে একটা এইটা একটা এইটা, কারণ এটা স্মলার।
তাহলে বড়টার থেকে আমি ছোটটা বিয়োগ করলাম ইকুয়ালস টু কি বলেছে, দ্য ডিফারেন্স বিটুইন টু স্মলার পিস। তাহলে এইটা তো একদম স্মলার মানে স্মলেস্ট, ঠিক আছে। হ্যাঁ, এইটার থেকে আমার এইটা বড়, তার জন্য আমি 24 মাইনাস 4x থেকে আমি x বিয়োগ করলাম, ঠিক আছে। x বিয়োগ করলাম, 3x নয় x বিয়োগ করলাম, ঠিক আছে, কারণ এটা স্মলার, ঠিক আছে। তাহলে আমি ক্যালকুলেশন করলে আমি এখান থেকে কি পাবো, 3x মাইনাস 24 প্লাস 4x ইকুয়ালস টু কত হবে, 24 মাইনাস 4x মাইনাস x। এবার x গুলো আলাদা করব আর এই নাম্বার গুলো আলাদা করব, ঠিক আছে। তাহলে এদিকে কত হচ্ছে, 4 3 7x, ঠিক আছে। 7x আর এদিকে a চারটে এলে কত হবে, প্লাস হয়ে আসবে, প্লাস 4x। ax টা এলে কত হবে, প্লাস হয়ে আসবে, প্লাস x ইকুয়ালস টু কত আছে 24। 24 থেকে এই 24 টা মাইনাস আছে, এদিকে এলে কত হয়ে আসবে, প্লাস 24 হয়ে, ঠিক আছে। তাহলে 7 আর 4 11, 1 12, তাহলে 12x সমান কত আছে, 24 গুণ 48। তাহলে x সমান কত হবে, 48/12, আমি 24 12 3 48। তাহলে স্মলার পিসটা মান বেরিয়ে গেল x। কি বলছে, দ্য লেন্থ অফ দ্য লার্জেস্ট পিস অফ দ্য ইন মিটার। তাহলে লার্জেস্ট পিস কত হবে, লার্জেস্ট পিসের ভ্যালু কত ছিল 3x, x এর মান আমার 3 বেরিয়েছে। তাহলে লার্জেস্ট পিসের ভ্যালু কত হবে, 3 × 3, এই 12 4 48, ঠিক আছে। কেন যে এত ভুল হচ্ছে আজ, 12 4 48, ঠিক আছে। হ্যাঁ, তাহলে 3x 3 × 4 সমান 4 3 12, ঠিক আছে। লার্জেস্ট পিস, কারণ কি লার্জেস্ট পিসটার ভ্যালু ইয়ে সাইজ কত বলছিল, লেন্থ 3x ছিল। তাহলে x এর মান বেরিয়েছে আমার 3 × 4 বেরিয়ে গেল, 3 × 4 সমান 12 বেরিয়ে গেল, ঠিক আছে। এই সমীকরণটাই হচ্ছে ব্যাপার, দুটো লার্জের মানে বড় পিসের বিয়োগফল সমান দুটো ছোট পিসের বিয়োগফল, ঠিক আছে। নেক্সট দেখো সাতেরটা, সাতেরটা কি বলেছে দেখো, বলছে ইফ এন আইটেম মার্ক মার্কড এর 4000, মানে এমপি দেওয়া আছে, মানে ধার্য মূল্য দেওয়া আছে তোমার 4000 টাকা, ঠিক আছে। সোল্ড মানে এসপি দেওয়া আছে, মানে বিক্রয় মূল্য দেওয়া আছে 280, ঠিক আছে। সো দেন দা হোয়াট ইজ দা ডিসকাউন্ট, তাহলে ডিসকাউন্ট সমান কি, ডিসকাউন্ট পার্সেন্টেজ সমান এমপি মাইনাস এসপি বাই এমপি এর উপর হবে ইনটু 100%, তাই কি না। তাহলে 4000 মাইনাস 280 বাই 4000 ইনটু 100%, মানে 4000 থেকে 280 বিয়োগ করলে কত হবে, 3720 বাই 4000 ইনটু 100। তাহলে দেখো 0 0 কাটলাম, দুটো শূন্য দুটো শূন্য, একটা শূন্য একটা শূন্য, 4 9 36, 4 3 12, 93%, ঠিক আছে। শুধু এই ফর্মুলাটা মনে রাখতে হবে, ডিসকাউন্টের ফর্মুলা, এটা তোমাদেরকে অনেক আগেই করেছি, ঠিক আছে। নেক্সট দেখো আটে, আটেরটা কি বলেছে দেখো, দ্য কস্ট প্রাইস অফ অ্যান আর্টিকেল এত, মানে সিপি দেওয়া আছে, মানে ক্রয় মূল্য দেওয়া আছে, সিপি সমান 10720। এটা সোল্ড মানে সেলিং প্রাইস দেওয়া আছে 9862.40। দেখো এটা ক্যালকুলেশন করানোর জন্য এটা পয়েন্টে দেওয়া আছে, ঠিক আছে। ক্যালকুলেশন তোমাদের করা ভাই, ফাইন্ড দ্য লস পার্সেন্টেজ। লস, তাহলে লস পার্সেন্টেজ সমান কি হয়, লস পার্সেন্টেজ সমান কি হয়, লস পার্সেন্টেজ সমান সিপি মাইনাস এসপি হয় না এসপি মাইনাস সিপি হবে, হ্যাঁ। লস হয়েছে, তাহলে কি সিপি থেকে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যটা কম, তাহলে কি হয় সিপি মাইনাস এসপি বাই সিপি ইনটু 100%। যদি লাভ হতো তাহলে লাভ প্রফিট পার্সেন্টেজ কি হতো, এসপি মাইনাস সিপি বাই সিপি, বেসটা সিপি হবে, ঠিক আছে। সিপির উপর লাভ বা ক্ষতি হয়, মানে ক্রয় মূল্যের উপর, ঠিক আছে। তাহলে এখানে সিপি কত দেওয়া আছে আমার 10720, এটা তোমাদের আগেও পড়েছি, ঠিক আছে। যে লস হলে, লস হলে মানে কি, তোমার যেটা কিনে যে টাকায় কিনেছো সেই টাকার থেকে কম টাকায় বিক্রি করেছো, ঠিক আছে। তাহলে যদি লস পার্সেন্টেজ বের করতে যাও তখন সিপি মাইনাস এসপি বাই সিপি ইনটু 100% হবে। যদি লাভ হয়, ঠিক আছে, প্রফিট যদি হয়, তাহলে কি যে টাকায় কিনেছো তার থেকে বেশি টাকায় বিক্রি করবে, তাহলেই তো লাভ হবে। তাহলে তোমার বিক্রয় মূল্য মানে তখন এসপি মাইনাস সিপি বাই সিপি ইনটু 100% হবে প্রফিট পার্সেন্টেজ যখন বের করতে যাবে, ঠিক আছে। তাহলে 10720 মাইনাস 9862.40 বাই সিপি কত আছে আমার 10720 ইন্টু 100%, ঠিক আছে। তাহলে কত হবে, বিয়োগ করলে কত হবে, বিয়োগ করলে দেখো দাঁড়াবে 857.6 বাই 10720 ইন্টু 100%, ঠিক আছে। একটা শূন্য একটা শূন্য আমি কাটলাম, যদি আমি এটাকে 2 দিয়ে কাটি, 2 5 10, 2 3 6, 2 6 12, 2 4 8, 2 2 4, 5 1, 2 8 16, 17 1,
2 8 16, ঠিক আছে। তাহলে দেখো, তাহলে এখানে দেখো আরো ক্যালকুলেশন করতে একটু সুবিধা হবে, ঠিক আছে। যদি না থাক কেটেই দিই, ঠিক আছে। 576 কে 2 দুগুণে 4, 5 2 5 11 2 6 12 13 1 2 8 16 268, 2 দুগুণে 4, 2 1 2 2 4 8 পয়েন্ট 2 4 8, ঠিক আছে। এবারে দেখো, যদি আমি এই 10টাকে এর সাথে গুণ করে দিই তাহলে দশমিকটা উঠে যাবে। তাহলে কত থাকছে আমার? 2144 বাই 268। কারণ কি 10টা দিয়ে গুণ করে দিলাম উপরেরটাকে, তাহলে দশমিকটা চলে গেল, ঠিক আছে। তাহলে কত হচ্ছে আমার? 2144 বাই 268। এটা যদি আমি কাটি 2 দিয়ে, আবার 134 দুগুণে 268, 2 1 2 2 7 14, 2 2 4, আবার যদি কাটি 2 দিয়ে, 2 2 6 12 13 1 2 7 14, 2 5 10, 2 5 10, 2 3 6, 2 6 12, ঠিক আছে, বাই 67। দেখো 536 বাই 67, 536 বাই 67 সমান হবে 8.597%। করে দেখে নেবে, ঠিক আছে। তাহলে নিয়ারলি কি হচ্ছে? নিয়ারলি 8%, ঠিক আছে। অ্যান্সার হবে 8%। বুঝতে পারলে? এটা তোমাদের ক্যালকুলেশন করানোর জন্য এই সেলিং প্রাইসটা এই পয়েন্টটা দিয়েছে, ঠিক আছে। শুধু ক্যালকুলেশনই ছিল, আর কিছু ছিল না। নেক্সট দেখো, নেক্সট কি বলেছে? বলছে একটু শো হচ্ছে না, শো দেখতে একটু অসুবিধা হচ্ছে, ঠিক আছে। দ্য অমন ক্যান ডু, একের 6 হবে পিস অফ ওয়ার্ক, বলছে 13 দিনে। বলছে অমন একটা কাজের 1/6 অংশ করে 13 দিনে, এন্ড যেমন ক্যান ডু 1/7 অফ দ্য সেম ওয়ার্ক, বলছে 19 দিনে। বলছে অমন, এ লিখছে অমনের জন্য, বলছে কোন কাজের 1/6 অংশ করে 1/6 অংশ করে 13 দিনে, 13 ডেজ, ঠিক আছে। তাহলে পুরো কাজটা কত দিনে করবে? এক অংশ, মানে পুরো কাজটা মানে এক অংশ। তাহলে কত দিনে করবে? এক অংশ করে 1/6, 1/6 অংশ করে 13 দিনে। তাহলে এক অংশ করতে কত দিন সময় লাগবে? 13 বাই 1/6 সমান 13 ইন্টু 6, 13 6 78 দিনে। আবার কি বলেছে? চমন, ঠিক আছে, চমন সি লিখলাম। সমন বলছে 1/7 অংশ করে সেম কাজটা, এই কাজটা 1/7 অংশ করে 19 দিনে, 19 দিনে। তাহলে পুরো কাজটা কত দিনে করবে চমন? পুরো কাজটা করবে 19 বাই 1/7 সমান কি 19 ইন্টু 7, 19 7 কত হচ্ছে? 133, 170। তাহলে কি দেখো, এখানে আমি পেয়ে গেলাম আবার, এখানে আমি পেয়ে গেলাম কি অমন একটি কাজ করে, মানে পুরো কাজটি করছে, একটি কাজ 78 দিনে করে, যেমন সে সেম কাজটি করে কত দিনে? 133 দিনে, ঠিক আছে। এখানে তাহলে আমি পেয়ে গেলাম। এবার আমি লিখতে পারি অমন কোন একটি কাজ করছে, আমি ধরো 78 দিনে, যেমন সেই কাজটি করছে 133 দিনে, ঠিক আছে। তাহলে টোটাল ওয়ার্ক বের করার সময় আমি কি বলেছি? এই দুটো লসাগু, 78 আর 133 এর, 78 আর 133 এর লসাগু কত হবে? 10374, ঠিক আছে। বা তুমি 78 ইন্টু 133 করে দিতে পারো এখানে, ঠিক আছে, যদি গুণ করবো না বলো। তাহলে এটা হচ্ছে, তাহলে 78 133 হচ্ছে এইটা, আর 133 ইন্টু 78, ঠিক আছে। এটা মানে কাটবে না, গুণ করতে হবে, তবেই লসাগুটা বের হবে, ঠিক আছে। এবার দেখো, তাহলে কি বলেছে? তাহলে দুজনকার এফিসিয়েন্সি বেরিয়ে গেল আমার, এটা এতদিনে করতে এতদিনে করতে, টোটাল ওয়ার্ক, এটা টোটাল ওয়ার্ক বেরোলো। তাহলে এটা 133 এর এফিসিয়েন্সি, অমনের এফিসিয়েন্সি, চমনের এফিসিয়েন্সি হচ্ছে 78 বেরিয়ে গেল। বলছে কি বলেছে? ফাইন্ড দা নাম্বার অফ টেকেন কমপ্লিট দ্য বোথ টুগেদার। বলছে তারা একত্রে করলে কাজটি কতদিনে কমপ্লিট হবে, ঠিক আছে। তাহলে কি, তাহলে আমার একত্রে করলে টাইম কত লাগবে? টাইম কত লাগবে? টোটাল ওয়ার্ক টাইম সমান কি? টোটাল ওয়ার্ক কত? 107, 10 কত? 374, 374, ঠিক আছে। 10374 বাই, তাদের টোটাল এফিসিয়েন্সি কত? 78 প্লাস 133, 78 প্লাস 133। টাইম সমান কি আমরা কি জানি? টোটাল ওয়ার্ক সমান কি? টাইম ইনটু এফিসিয়েন্সি, ঠিক আছে। তাহলে টাইম সমান কি হবে? টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি, দুজনের, কারণ এ প্লাস বি সি বলেছে, এ প্লাস সি টুগেদার, তারা একত্রে কত দিনে করতে পারবে? তাহলে একত্রে তাদের দুজনকার এফিসিয়েন্সি যোগ হয়ে যাবে, ঠিক আছে। এটা ক্যালকুলেশন করলে কত আসবে দেখো? 49.15, ঠিক আছে, 165, ঠিক আছে। এটা ক্যালকুলেশন করলে আসবে। তাহলে কি হচ্ছে? এটা নিয়ারলি 49.2। এটা ক্যালকুলেশনটা করে নেবে, ঠিক আছে, 49.2, ঠিক আছে, কিছুই নেই।
দেখো বলছি অমন একটি কাজ 1/6 কোনো একটি কাজ আছে তার 1/6 করছি 13 দিনে, তাহলে 1 পুরো কাজটি কত দিনে করবে? 13/1/6, ঠিক আছে? তাহলে কত হবে? 78 দিনে করছে পুরো কাজটি। সেরকম চমন ওই কাজটি সেম কাজটির 1/7 করছে 19 দিনে, ঠিক আছে? তাহলে পুরো কাজটি কত দিনে করবে? 19/1/7। তাহলে অমন যে কাজটি পুরো কাজটি করছে 78 দিনে একটি কাজের, আর চমন সেই একই কাজটি করছে সেম কাজটি করছে 133 দিনে, ঠিক আছে? তাহলে এরকম করলাম, অমন একটি কাজ করছে 78 দিনে, চমন ওই কাজটি করছে 133 দিনে। তাহলে টোটাল ওয়ার্ক বের করতে গেলে কি করব? আমি লসাগু করব। 78 আর 133 এর লসাগু করলে কত হবে? 103 7 4, ঠিক আছে? এবার তাহলে অমনের এফিসিয়েন্সি বের করলাম, চমনের এফিসিয়েন্সি বের করলাম। কি বলেছে তারপরে? টোটাল কাজটি তারা একত্রে কত দিনে করতে পারবে। তাহলে কি হবে? কত টাইম সমান কি? টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি। তাহলে টোটাল ওয়ার্ক আমার 10,377 আছে, ঠিক আছে? 10,374 আছে বাই টোটাল এফিসিয়েন্সি। তারা একত্রে বলেছে, তাহলে a প্লাস c এর এফিসিয়েন্সি কত হবে? 133 প্লাস 78। তাহলে 78 প্লাস 133 সমান, ক্যালকুলেশন করলে বের হবে, দেখো 49.2, ঠিক আছে? নেক্সট দেখো 10 নাম্বার। 10 নাম্বারে কি বলেছে দেখো, ইফ দা বলছে ইফ এ 1533 মিটার লং লং ট্রেন প্রসেস এ পোল 73 সেকেন্ড। বলছে দেখো, বলছে একটা ট্রেন আছে, ট্রেনের দৈর্ঘ্যটা কত আছে? 1533 মিটার। 1533 মিটার লম্বা একটা ট্রেন বলছে একটা পোলকে ক্রস করছে, একটা পোল আছে, ঠিক আছে? এখানে ধরো পোল ছিল, একটা পোল ছিল, পোলটা ক্রস করতে সময় লেগেছে, টাইম লেগেছে 73 সেকেন্ড, ঠিক আছে? দেন দা ফাইন্ড দা টাইম ইন সেকেন্ড দা ক্রস দা 420 মিটার একটা লং প্ল্যাটফর্মকে, বলছে 420 মিটার একটা লং প্ল্যাটফর্মকে অতিক্রম করতে কত সময় লাগবে। দেখো আমি কি বলেছি, কোন একটা পোল বা কোনো মানুষকে যখন ট্রেন ক্রস করবে তখন সে যায় তার নিজের দৈর্ঘ্য, ঠিক আছে? তাহলে এখানে দেখো আমার ট্রেনের নিজের দৈর্ঘ্য যাচ্ছে 1533 মিটার, কত সময় যাচ্ছে? 73 সেকেন্ডে, ঠিক আছে? তাহলে আমি এখান থেকে স্পিড সমান পেয়ে যাবো। স্পিড সমান কি? ডিস্টেন্স আপন টাইম। তাহলে ডিস্টেন্স কত? 1533 বাই টাইম কত? 73 সেকেন্ড, তাই তো? তাহলে 73 ইন্টু এটা দেখো হবে 21, ঠিক আছে? তাহলে ট্রেনের স্পিড কত হচ্ছে? 21 মিটার পার সেকেন্ড। ট্রেনের স্পিডটা পেয়ে গেলাম, ঠিক আছে? এবার কি বলছে দেখো, ক্রসে 420 মিটার লম্বা প্ল্যাটফর্ম, ঠিক আছে? লম্বা প্ল্যাটফর্ম হচ্ছে 420 মিটার। 420 মিটার লম্বা প্ল্যাটফর্মকে অতিক্রম করতে কত সময় লাগবে? দেখো ট্রেনের দৈর্ঘ্য আমার সেই একই আছে, সেম ট্রেন, এত মিটার আছে, 420 মিটার একটা লম্বা প্ল্যাটফর্ম। তাহলে টোটাল ডিস্টেন্স কত হচ্ছে এক্ষেত্রে? 420 প্লাস 1533। আমি কি বলেছিলাম, যখন পোল বা ব্রিজকে অতিক্রম করে তখন ট্রেন কত যায়? তার প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বা ওই পোলের দৈর্ঘ্য বা ব্রিজের দৈর্ঘ্য, পুল বা ব্রিজের দৈর্ঘ্য বাই টাইম, ঠিক আছে? তাহলে স্পিডটা বেড়ায়। মানে যখন একটা মানুষকে অতিক্রম করে তখন তার নিজের দৈর্ঘ্য যায়, আর যখন পোল বা প্ল্যাটফর্মকে অতিক্রম করে তখন তার প্ল্যাটফর্মের দৈর্ঘ্য প্লাস নিজের দৈর্ঘ্য যায়, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে ডিস্টেন্স কত হচ্ছে? 420 প্লাস 1533, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে কি বলেছে? বলছে 420 মিটার এই পুলটাকে ইয়ে করতে, প্ল্যাটফর্মটাকে অতিক্রম করতে কত সময় লাগবে। তাহলে টাইম সমান কি? আবার ডিস্টেন্স বাই স্পিড, ঠিক আছে? ডিস্টেন্স বাই স্পিড, ডিস্টেন্স কত আছে এখানে? 420 প্লাস 1533, 420 প্লাস 1533 যোগ করলে কত হবে? দেখো 1553, ঠিক আছে? আর স্পিড এখানে বেরিয়ে গেছে 21 মিটার পার সেকেন্ড, 21, ঠিক আছে? তাহলে আমি কাটবো 3 7 21, 3 6 18, 19 3 5 15, 3 1 3। যদি আমি 7 দিয়ে কাটি কত হচ্ছে? আচ্ছা 7 8 56, 7 9 63, 7 3 21। তাহলে টাইম কত লাগছে? 93 সেকেন্ড, ঠিক আছে? 93 সেকেন্ড। 11, 11 কি বলছে? 11 থেকে কি বলছে? এ বি সি ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক, বলছে এ বি সি ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক 3 2 আর 6 days, ঠিক আছে? রেসপেক্টিভলি হাউ লং দে উইল টেক দ্য থ্রাইস অফ দ্য সেম ওয়ার্ক। দেখো এ বলছে কোনো কাজ করে 3 দিনে, বি কোনো কাজ সেই কাজটি করে 2 দিনে, আর সি করে 6 দিনে, ঠিক আছে? এবার কি আমি টোটাল ওয়ার্ক বের করার সময় বের করার জন্য কি বলেছিলাম? লসাগু করতে, ঠিক আছে? এদের লসাগু কত হবে? দেখো 6। তাহলে এটা কি বেরিয়ে গেল? টোটাল ওয়ার্ক, ঠিক আছে? এরকম অঙ্ক আমি অনেক করিয়েছি। 3 2 এ 6 এফিসিয়েন্সি বের হলো এর, বি এর 2 3 এ 6, বি এর এফিসিয়েন্সি 3 এর এফিসিয়েন্সি 6 কে 6, তাহলে 1 বের হলো 3 এর এফিসিয়েন্সি। তাহলে কি বলছে? হাউ লং দে টেক টেক ডু দ্য থ্রাইস অফ দ্য সেম ওয়ার্ক। তাহলে থ্রাইস অফ দ্য সেম ওয়ার্ক কত হবে? 3 ইনটু 6, ঠিক আছে? তাহলে বলছে ওয়ার্ক টুগেদার একত্রে কত দিনে করবে, ঠিক আছে? থ্রাইস অফ দ্য সেম ওয়ার্ক একত্রে, তাহলে একত্রে কি টাইম সমান কি বলেছি? একত্রে এ প্লাস বি প্লাস সি এর টাইম সমান কি বলেছি? টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি। এফিসিয়েন্সি কত হবে? 2 প্লাস 2 প্লাস 3 প্লাস 1, 3 2 5 1 6, ঠিক আছে? 6 6 কেটে গেল, অ্যান্সার হচ্ছে 3 দিনে করবে, ঠিক আছে? কিছুই ছিল না। নেক্সট 12, 12 দাগেরটা কি বলেছে দেখো,
ইফ AQ minus BQ minus CQ সমান 3ABC। দেখো এটা আমি ধরলাম বড় A, এটা A-4 কে ধরলাম আমি বড় B, A-7 কে ধরলাম আমি বড় C, ঠিক আছে? তাহলে এটা কি হবে সমান 3 into A into B into C। দেখো A-4 কে আমি B ধরেছি, A-7 কে আমি C ধরেছি, A-1 কে আমি A ধরেছি, ঠিক আছে? তাহলে দেখো এখানে কি হচ্ছে যদি আমি করি AQ plus BQ plus CQ সমান 3ABC, হ্যাঁ কি না? দেখো এটা হচ্ছে কি না? তাহলে দেখো আমাদের একটা ফর্মুলা আছে, যদি AQ plus BQ plus CQ সমান 3ABC হয়, 3ABC কখন হবে, কখন সম্ভব? AQ plus BQ plus CQ সমান 3ABC যখন A plus B plus C সমান 0 হবে। একমাত্র তখনই সম্ভব AQ plus BQ plus CQ সমান 3ABC যখন A plus B plus C সমান 0 হবে, ঠিক আছে? তাহলে এখানে AQ plus BQ plus CQ সমান 3ABC আছে, তাহলে আমি এখান থেকে করতে পারি কি A plus B plus C সমান 0। তাহলে A plus B plus C সমান 0 করছি আমি। তাহলে x সমান আমি কি ধরেছি, বড় A সমান আমি কি ধরেছি A-1 plus B সমান কত কি ধরেছি A-4, A-4 plus C সমান আমি কি ধরেছি A-7 plus A-7 is equal to 0, ঠিক আছে? তাহলে দেখো কি পড়ে থাকছে আমার A, তাহলে আমার কি থাকছে 3A প্লাস প্লাস দেখো -7 -4 আর -1, তাহলে কত হচ্ছে -7 -4 -11 7 আর 4 11 -11 আর -1 -12, তাহলে 3A - 12 is equal to 0, equals to 0। তাহলে 3A সমান কি হচ্ছে 12, ঠিক আছে? তাহলে A সমান কত হবে 12/3, 3 সমান 4। তাহলে ভ্যালু অফ A সমান কত বেরোলো 4, তাই কি না? এইটা ফর্মুলাটা মনে রাখবে, যদি AQ plus BQ plus CQ সমান আমার 3ABC হয় তাহলে A plus B plus C সমান আমার 0 হবে, ঠিক আছে? নেক্সট নেক্সট কি বলেছে দেখো, নেক্সট বলেছে the average of 35 students in a class is 13 years, if the age of the teacher is also included the average of age of the whole group becomes 14 বছর 14 years, ঠিক আছে? তাহলে কি হচ্ছে, তাহলে average of বলছে 35 স্টুডেন্টস, তাহলে 35 স্টুডেন্টস এর এভারেজ কত হচ্ছে সমান কত 13 ইয়ার্স। তাহলে টোটাল কত হবে, টোটাল এজ কত হবে 35 স্টুডেন্টস এর কি বলেছি 35 ইনটু 13, 13 ইনটু 35, ঠিক আছে? এত ইয়ার্স, ঠিক আছে? যদি টিচারকে ইনক্লুড করা হয়, বলছি টিচার ইনক্লুড করলে টোটাল কতজন হচ্ছে, আগে 35 জন স্টুডেন্ট ছিল, একজন টিচার ইনক্লুড হচ্ছে, এদের এভারেজ বলা আছে সমান হচ্ছে 36। এই 36 জনের এভারেজ বলা আছে আমার 14 বছর হয়, তাহলে এই 36 জনের টোটাল কত হবে 14 ইনটু 36, তাই তো 14 ইনটু 36। তাহলে আমার টিচারের বয়স কত হবে, কারণ কি দেখো এখানে 36 জন স্টুডেন্টস এর টোটাল বয়স হচ্ছে 14 ইনটু 36, ঠিক আছে? আর 36 বছর, আর আমার 35 জন স্টুডেন্টের বলা আছে আমার 13 ইনটু 35 বছর টোটাল বয়স। তাহলে আমার যদি এটার থেকে এটা বিয়োগ করে দিই তাহলে আমার টিচারের বয়স পেয়ে যাবো। তাহলে টিচারের এজ কত হবে 14 ইনটু 36 মাইনাস 13 ইনটু 35, একই না? দেখো এখানে আমার কি, দেখো আমি এতটা গুণ গুণ করব না, আমার এখানে দেখো প্রত্যেকটা ইউনিট ডিজিট আমার আলাদা আছে, ঠিক আছে? ইউনিট ডিজিট আলাদা আছে, তাহলে আমি ইউনিট ডিজিট করছি। যদি 14 কে 6 দিয়ে গুণ করি তাহলে 6 ইনটু 4 মানে 24, তাহলে ইউনিট ডিজিট কি হচ্ছে 4, এটা হচ্ছে ইউনিট ডিজিট, একই না? আর 13 ইনটু 35, 5 কে যদি 3 দিয়ে গুণ করি তাহলে আমার 13 ইনটু 35 কে গুণ করলে 5 কে 3 দিয়ে গুণ করলে যে ডিজিটটা লাস্টে হবে সেটাই আমার ইউনিট ডিজিট হবে 13 কে 35 দিয়ে গুণ করলে, একই না? দেখো 13 কে 35 দিয়ে গুণ করছি, 5 3 15, এই পাঁচটাই আমার ইউনিট ডিজিট হবে, ঠিক আছে? কারণ দ্বিতীয়বার যখন 3 কে 3 দিয়ে গুণ করব তখন এখানে ক্রস বসে যাবে, তাহলে 5 ইউনিট ডিজিট হবে। সেই হিসাবে ইউনিট ডিজিট আমার 36 কে যখন 4 দিয়ে করব, তাহলে দেখো 36 কে যখন 14 দিয়ে করছি তাহলে 36 কে 14 দিয়ে 6 4 24 4 হয়ে যাচ্ছে, ঠিক আছে? সেই হিসাবে 4 মানে ইউনিট ডিজিট, কারণ 1 দিয়ে যখন গুণ করব তখন আমার এখানে ক্রস হয়ে যাবে, ঠিক আছে? তাহলে ইউনিট ডিজিট 4 বেরোচ্ছে, এখানে 35 কে 4 দিয়ে গুণ করলে 5 3 15, তাহলে ইউনিট ডিজিট আমার 5 আসছে ইউনিট ডিজিট। তাহলে 4 থেকে যদি আমি 5 কে বিয়োগ করি তাহলে ইউনিট ডিজিট আমার কত আসবে 9 আসবে, একই না? 9 হইতে ইউনিট ডিজিট আসবে, তাহলে একটাই এখানে ইউনিট ডিজিট দেখো 9 আছে 49, ঠিক আছে? কত ইজি ছিল দেখো, গুণ করার কোনো দরকারই ছিল না, ঠিক আছে? কোনো দরকারই ছিল না গুণ করার। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে 14 নম্বর। 14 নম্বর কি বলেছে দেখো, ইফ দ্য মড অফ দ্য ডাটা, এই ডাটাটা দেওয়া আছে, মড দেওয়া আছে, মড দেওয়া আছে 7, ঠিক আছে? এখানে x কেও ইনক্লুড করা আছে, ঠিক আছে? তাহলে বলছি x এর মান কত, ঠিক আছে?
দেখো আমি কি বলেছি, মড বের করার সময় আমি সবগুলো চেক করবো না কতবার করা আছে। মড মানে কি, যে সংখ্যাটা বেশি বার আছে, ঠিক আছে, আমার 4টে অ্যান্সার আছে দেওয়া আছে, এই 4টে ডাটাকে আমি চেক করবো, ঠিক আছে। এখানে 7 কতবার আছে দেখো, একবার, দুবার, তিনবার। এক্স টা জানি না আমি কি আছে, ঠিক আছে, এখন এক্স জানি না, ঠিক আছে। 7 আছে আমার তিনবার, তিনবার আছে, ঠিক আছে। আমি এখন এক্স টা জানি না কি হবে, ঠিক আছে। এবার 9 কতবার আছে, 9 আগেও আছে একবার, দুবার, ঠিক আছে। 9 আছে 2 টাইমস, ঠিক আছে। এবার 5 কত আছে, 5 কবার আছে দেখো, 5 আছে একবার, তাহলে 5 আছে 1 টাইমস, ঠিক আছে। এবার 8 কতবার আছে দেখো, একবার, দুবার, তাই তো। তাহলে 5 আছে 2 টাইমস। দেখো যদি আমি x এর ভ্যালু আমি যদি আমি মড করতে যাই, তাহলে x এর ভ্যালু যদি আমি 9 নিই, যদি x এর ভ্যালু আমার 9 নিই, তাহলে হচ্ছে 9 তিনবার হয়ে যাবে, ঠিক আছে। x এর ভ্যালু যদি আমি 9 নিই, তাহলে 9 আমার তিনবার হয়ে যাবে, ঠিক আছে। 9 যদি আমার তিনবার হয়ে যায়, x এর ভ্যালু যদি আমি x এর ভ্যালু যদি আমি 9 নিই, তাহলে 9 তিনবার হয়ে যাবে। তাহলে কিন্তু মড কি আমার তাহলে 9 হবে? 9 মড তাহলে কি হবে? মড কি আমার 7 হবে? মড কিন্তু আবার বলেছে 7, ঠিক আছে। মড আমার 7 বলেছে। যদি আমি x এর ভ্যালু যদি আমি 9 নিই, তাহলে 9 ও তিনবার হয়ে যাবে, 7 ও তিনবার হয়ে যাবে। তাহলে কি আমি 7 কে মড হবে? তখন 7 ও তিনবার, 9 ও তিনবার, তাহলে আমি মড বলতে পারবো না 7 কে, ঠিক আছে। x এর ভ্যালু যদি আমি 5 নিই, তাহলে 5 দুবার হবে, ঠিক আছে। 5 আমার এখানে কতবার আছে? একবার আছে। দেখো এবার 8 এর ভ্যালু যদি আমি নিই, 8 8 এর ভ্যালু, x এর ভ্যালু যদি আমি 8 নিই, ঠিক আছে। x এর ভ্যালু যদি আমি 8 নিই, তাহলে কি হবে? 8 এর ভ্যালু 3 হয়ে যাবে, ঠিক আছে। 8 এর ভ্যালু আমার 3 হয়ে গেল, 3 টাইমস হয়ে গেল, 8 ও তিনবার, তাহলে 7 এও তিনবার, আমার 8 ও তিনবার, ঠিক আছে। তাহলে 7 ও তিনবার, আর যদি 8 ও তিনবার হয়ে যায়, তাহলে আমি মড এখান থেকে ডিফাইন করতে পারবো না, হ্যাঁ কি না? তাহলে মড আমি ডিফাইন করতে পারবো না, কোনটা মড, কোনটা বেশিবার আছে, ঠিক আছে। ঠিক আছে, x এর ভ্যালু যদি আমি দেখো, এই 7 এর ভ্যালু যদি আমি x এর ভ্যালু যদি আমি 7 নিই, x এর ভ্যালু যদি আমি 7 নিই, তাহলে 7 আমার 4 বার হয়ে যাবে, ঠিক আছে। 7 যদি আমার 4 বার হয়ে যায়, তাহলে আমার মডটা 7 এই হয়ে যাবে, একই না? মড 7 ই হয়ে যাবে, ঠিক আছে। তাহলে অ্যান্সার আমার কি হবে? 7, ঠিক আছে। x এর ভ্যালু আমি 7 নিচ্ছি, তাহলে মডটা আমার হয়ে গেল বেশি বার, মানে 7 আমার 4 বার হয়ে যাচ্ছে, 4 বার হয়ে যাচ্ছে, ঠিক আছে। কিন্তু এখানে 5 যদি করা হয়, 5 এর ভ্যালু যদি আরেকবার নেওয়া হয়, x এর ভ্যালু যদি 5 ও নেওয়া হয়, ঠিক আছে, তবুও কিন্তু মড আমার 7 এও থাকবে, ঠিক আছে। এখানে 5 আমার অ্যান্সার হতো, যদি 5 আমার একবার আছে, ঠিক আছে। 5 কি আমার একবারই আছে? একবার আছে 5, আর কি আছে? আর নেই। যদি 5 এর ভ্যালু যদি আমি 5 যদি x এর ভ্যালু যদি আমি 5 ও নিই, তবুও আমার মড কিন্তু আমার ইয়েই হতো। কারণ 9 কবার আছে? একবার, দুবার, 9 ও দুবার আছে, 8 কবার আছে? একবার, দুবার, আর দেখো 8 টা হচ্ছে 3 বার আছে, ঠিক আছে। 8 দেখো 3 বার আছে। তাহলে আমার মড 5 এর ভ্যালু হবে না, কারণ দেখো তুমি মড, সরি এখানে ভুল হয়েছে আমার একটা, এটা 3 বার আছে 8। দেখো 8 কবার আছে? একবার, দুবার, একবার, দুবার, আর 3 বার, ঠিক আছে। আর 3 বার আছে। এই 8 এর উপর আমি ক্রস করে দিলাম, ঠিক আছে। দেখো 8 আমার 3 বার আছে। দেখো যদি মডের ভ্যালু আমার যদি 5 এর ভ্যালু যদি আমি আরেকবার নিই, 5 x এর ভ্যালু যদি আমি 5 নিই, তাহলে 5 কবার হয়ে যাবে? দুবার। তখন আমার 3 আর 7 আর 8 এর ভ্যালু, 7 আর 8 তিনবার করে হয়ে যাবে, ঠিক আছে। 7 আর 8 যদি আমার তিনবার করে হয়ে যায়, তাহলে কিন্তু মড আমি ডিফাইন করতে পারলাম না এখানে, ঠিক আছে। আরেকবার প্রথম থেকে বলে দিচ্ছি, দেখো x এর ভ্যালু যদি আমি 9 নিই, তাহলে 9 আমার কবার হয়ে যাবে? তিনবার, ঠিক আছে। তাহলে এইটাও 3 বার, 7 ও 3 বার, 9 ও 3 বার, 8 ও 3 বার, ঠিক আছে। তাহলে আমি এখানে মড ডিফাইন করতে পারবো না, মানে মড মানে কি, যেটা সবচেয়ে বেশি বার থাকবে। তাহলে যদি 9 নিই, তাহলে 9 এর যদি x এর ভ্যালু 9 নিই, তাহলে হলো না, ঠিক আছে। x এর ভ্যালু যদি আমি 5 নিই, তাহলে 5 এর ভ্যালু কত হয়ে যাবে? দুবার হয়ে যাবে। তো দুবার হয়ে গেলেও দেখো 7 তিনবার হয়ে যাচ্ছে, তখন 8 ও 3 বার হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে আমি মড ভ্যালু ডিফাইন করতে পারবো না 7 না 8, ঠিক আছে। এবারে যদি 8 এর ভ্যালু, এবারে যদি x এর ভ্যালু যদি আমি 8 নিই, ঠিক আছে, তাহলে আমার মড 7 হচ্ছে না। মড 7 হচ্ছে কি? x এর ভ্যালু যদি আমি 8 নিই, তাহলে 8 হচ্ছে আমার 4 বার হয়ে যাবে, ঠিক আছে। তাহলে মড আমার 8 হয়ে যাবে। তাহলে এটাও হবে না। দেখো একমাত্র x এর ভ্যালু যদি আমি 7 নিই, 7 টা 4 বার হয়ে যাবে, তাহলে মড 7 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে x এর ভ্যালু 7, ঠিক আছে।
প্রথম বুঝতে পারেনি যে 8টা 3 বার আছে, ঠিক আছে। নেক্সট দেখো 15 দাগে, 15 দাগে কি বলছে, বলছে ইন এ ফ্যামিলি কনসিস্টিং এ ফাদার মাদার এন্ড সন এন্ড ডটার, বলছে একটা ফ্যামিলিতে ফাদার আছে, বাবা আছে, মা আছে, তার একটা ছেলে আছে, একটা মেয়ে আছে, ঠিক আছে। বলছে দ্য এজ ডিফারেন্স বিটুইন দ্য সন এন্ড দ্য ডটার হচ্ছে 3 বছর, ঠিক আছে, সন আর ডটার। তাহলে আমি সন মাইনাস ডটার করতে পারি, এটাও সমান 3 বছর হতে পারে, বাট দাঁড়াও কালারটা চেঞ্জ করি, ঠিক আছে, সন মাইনাস ডটার করতে পারি, এটাও 3 বছর হচ্ছে, বা ডটার মাইনাস সন এটাও হচ্ছে আমার 3 বছর, ঠিক আছে। কারণ কি কে সন বড় না ডটার বড় সেটা আমি জানি না, ঠিক আছে। তাহলে হলে যদি সন বড় হয় তাহলে সন মাইনাস ডটার সমান 3 বছর, আর যদি ডটার বড় হয় তাহলে ডটার মাইনাস সন সমান হচ্ছে 3 বছর, ঠিক আছে। এবার কি বলেছে দেখো, ডটার বলছে তাদের এজ ডিফারেন্স বলছে 3 বছর, ঠিক আছে, হুইচ ইজ দ্য সেম এজ দ্য এজ ডিফারেন্স বিটুইন ফাদার এন্ড মাদার, ঠিক আছে। বলছে ফাদার আর মাদারও, তাহলে কি বলছে, ফাদার আর মাদারেরও এজ ডিফারেন্স বলছে আমার 3 বছর, ফাদার মাইনাস মাদার সমান 3 বছর হতে পারে, বা মাদার বা অর মাদার মাইনাস ফাদার সমান হচ্ছে 3 বছর হতে পারে, ঠিক আছে। কারণ কে বড়, বাবা বড় না মা বড় সেটা আমি জানি না এখানে, ঠিক আছে। দেখো এটা বুঝতে পারলে, হুই ইজ দ্য সেম এজ মানে একই রকম, দ্য এজ ডিফারেন্স বিটুইন ফাদার এন্ড মাদার, ঠিক আছে, মানে ফাদার সেম এজ মানে একই রকম, ফাদার আর মাদারের এজ ডিফারেন্স আমার বলেছে 3 বছর। এবার কি বলেছে, দ্য টোটাল এজ অফ দ্য ফ্যামিলি ইজ 144 বছর, মানে কি টোটাল এজ, তাহলে সন প্লাস ডটার প্লাস ফাদার প্লাস মাদার এজ হচ্ছে আমার 144 বছর, ঠিক আছে। বলছে সবাইকার দ্য টোটাল এজ অফ দ্য ফ্যামিলি টোটাল এজ বলছে 144 বছর, দ্য ফাদার ইজ দ্য এল্ডেস্ট এন্ড দ্য সন ইজ দ্য ইয়ংগেস্ট, বলছে ফাদার হচ্ছে এল্ডেস্ট, ঠিক আছে, মানে ফাদার হচ্ছে সবচেয়ে বড় ফ্যামিলির মধ্যে, ঠিক আছে। ফাদার যদি সবচেয়ে বড় হয় তাহলে ফাদার যদি সবচেয়ে বড় হয় তাহলে ফাদার নিশ্চয়ই মাদারের থেকেও বড়, তাহলে এইটা হবে না, মাদার মাইনাস ফাদার হবে না, তাহলে বড় হচ্ছে ফাদার, ফাদার মাইনাস মাদার সমান হচ্ছে 3 হবে, ঠিক আছে। ফাদার ইজ দ্য এল্ডেস্ট, আর বলছে সন ইজ দ্য ইয়ংগেস্ট, ঠিক আছে, মানে সন হচ্ছে সবচেয়ে ছোট, তাহলে ডটারটা নিশ্চয়ই সনের থেকে বড়, কারণ সন একদম ছোট, ছোটর থেকে একদম ছোট, ঠিক আছে। তাহলে সন একদম ছোট মানে কি সে তার ইয়ের থেকেও মানে ডটারের থেকেও ছোট, ঠিক আছে, একদম ছোট বলেছে, তাহলে সন মাইনাস ডটার হবে না, তাহলে ডটার মাইনাস সন হবে, ঠিক আছে। এটা তাহলে হলো না, তাহলে ডটার মাইনাস সন, তাহলে ডটার মাইনাস সন সমান 3 আছে, আর ফাদার মাইনাস মাদার হচ্ছে আমার 3 আছে, ঠিক আছে। এবারে দেখো তাহলে আমি ধরো আমি যদি আমি ধরো আমি লেট আমি ধরছি এখানে সনের বয়স আমি ধরছি সন, মানে ছেলের বয়স আমি ধরছি এক্স, ঠিক আছে। ছেলের বয়স যদি আমি এক্স ধরি তাহলে আমার আমার ডটারের বয়স কত হবে, কারণ আমি কি ডি মাইনাস এস সমান হচ্ছে 3, মানে ডটার মাইনাস সন সমান হচ্ছে 3, তাহলে ডি মাইনাস এক্স সমান হচ্ছে 3, তাহলে এক্স সমান কত হবে আমার, এক্স সমান কত হবে, এক্স সমান কত হবে, এই সনটা প্লাস হয়ে আসবে, তাহলে 3 প্লাস এক্স, ডি সমান ডটার সমান, সরি ডটার সমান আমার কি হবে, ডটার সমান কি হবে, এক্সটা এদিকে প্লাস হয়ে আসবে, মানে 3 প্লাস এক্স, ঠিক আছে। এবারে কি আমার এখানে আমার দেওয়া আছে ফাদার মাইনাস মাদার হচ্ছে 3, ঠিক আছে। তাহলে আমার কি বলেছে আবার আর কিছু দেওয়া আছে কি, দা সন এস ইজ হাফ অফ হিজ মাদার, ঠিক আছে। এখানে দেখো আরেকটা তথ্য দেওয়া আছে, বলছে তার পুত্রের বয়স মানে সনের বয়স ইজ হাফ হাফ এজ অফ হিজ মাদার, ঠিক আছে। দা সন এজ ইজ হাফ মানে তার মায়ের বয়সের হাফ, ঠিক আছে, মানে সনের বয়স তার হচ্ছে মায়ের বয়সের হাফ, ঠিক আছে, মানে মাদার বয়স ইয়ে তার মাদারের বয়সের হাফ। তাহলে যদি আমি সনের বয়স এক্স হয় তাহলে মাদারের বয়স কত হবে, তাহলে তাহলে মাদারের বয়স কত হবে, মাদারের বয়স 2x হবে, কারণ কি সনের বয়স মানে ছেলের বয়স বলেছে তার মায়ের বয়সের হাফ, ঠিক আছে। তাহলে ছেলের বয়স যদি x হয় তাহলে মায়ের বয়স তার ডবল হবে, ঠিক আছে। যদি মায়ের বয়স 2x হয় তাহলে তো তার ছেলের বয়স তো তার হাফ হচ্ছে, মানে ছেলের বয়স x হচ্ছে, আমি ছেলের বয়স এখানে x ধরেছি, সনে x ধরেছি, ঠিক আছে। তাহলে এখানে কি ফাদার মাইনাস মাদার সমান 3x, তাহলে আমি ফাদার মাইনাস মাদার কত হচ্ছে 2x সমান 3, ঠিক আছে। তাহলে ফাদার সমান কি হবে 3 প্লাস 2x, একই না, তাহলে আমি এখানে ডটারের পেয়ে গেলাম বয়স, ফাদারের পেয়ে গেলাম, এখানে মাদারের পেয়ে গেছি, আমি এখানে সনের পেয়ে গেছি, ঠিক আছে। তাহলে চারজনকার বয়স আমি পেয়ে গেছি, তাহলে চারজনকার বয়সের সমীকরণ আমি বসিয়ে দিচ্ছি, চারজনকার বয়সের যোগফল হচ্ছে 144, তাহলে আমি কি সন মানে হচ্ছে এক্স প্লাস ডটার মানে কত হচ্ছে 3 প্লাস এক্স প্লাস ফাদার মানে কত হয়েছে 3 প্লাস 2x প্লাস মাদার সমান কত হয়েছে 2x সমান 144, ঠিক আছে। তাহলে দেখো কতগুলো এক্স হচ্ছে
x plus x মানে 2x 2x plus 2x মানে 4x 4x plus 2x মানে 6x প্লাস কত হচ্ছে 3 plus 3 সমান 6 6 সমান 144 একই না? তাহলে 6x সমান কত হবে 144 মাইনাস 6 144 থেকে 6 বিয়োগ করলে কত হবে 138 হবে। একবারে করে দিলাম x সমান কত হবে 138 বাই 6 6 দুগুণে 12 6 তিনে 18। তাহলে আমার কি x এর মান বের হলো 23 বছর, মানে কি সনের বয়স বের হলো, আমার ছেলের বয়স বের হলো 23 বছর। কি বলেছে হোয়াট ইজ দ্য এজ অফ দ্য ডটার, ডটার চেয়েছে। তাহলে ডটার সমান কি বের হবে, ডটার সমান কি 3 প্লাস x মানে 3 প্লাস সনের বয়স, এই 3 প্লাস x মানে কত 3 প্লাস 23 মানে হচ্ছে 26 বছর। ঠিক আছে, তাহলে 26 বছর অ্যান্সার। এখানে কি কিচ্ছু নেই, ঠিক আছে। ঠিক আছে, একবার দেখো চারজনের বয়সের যোগফল দেওয়া আছে, সন আর ডটারের বয়সে আমার বলেছে বিয়োগ বলেছে আমার 3, ঠিক আছে, আর ফাদার আর মাদারের বয়সে বিয়োগ বলেছে 3। এবার কে বড় আমি জানি না, ফাদার বড় না মাদার বড় বা ডটার বড় বা সন বড়, ঠিক আছে। কিন্তু এখানে বলা আছে যে আমার সন হচ্ছে ইয়ংগেস্ট মানে সন সবচেয়ে ছোট, তাহলে ডটার ডটার নিশ্চয়ই তার থেকে বড়, একদম সন হচ্ছে সবচেয়ে ছোট চারজনের মধ্যে। হ্যাঁ, তাহলে ডটার নিশ্চয়ই বড়, তাহলে ডটার মাইনাস সন হচ্ছে 3, ঠিক আছে। আর এখানে কি বলেছে দ্য ফাদার ইজ দ্য এল্ডেস্ট মানে হচ্ছে ফাদার হচ্ছে সবচেয়ে বড়, তাহলে হচ্ছে ফাদার নিশ্চয়ই মাদারের থেকেও বড়, তাহলে ফাদার মাইনাস মাদার সমান 3 বেরিয়ে গেল। এবারে কি বলছে দ্য সনস এজ ইজ দ্য হাফ অফ এজ অফ মাদার, ঠিক আছে। তাহলে সনের বয়স বলছে তার মাদারের বয়সের থেকে হাফ, তাহলে যদি আমি মাদারের বয়স 2x হয় তাহলে সনের বয়স হচ্ছে x, ঠিক আছে, বা সনের বয়স যদি x হয় মাদার বয়স তার ডবল হবে তাহলে 2x, ঠিক আছে। এবারে এবারে যদি সন আর মাদার পেয়ে গেলাম তাহলে আমি এখানে এই সমীকরণে আমি সনের বয়স বসিয়ে দিলাম x, তাহলে ডটার সমান কত বের হলো 3 প্লাস x, আর ফাদার সমান কত বের হলো 3 প্লাস 2x, ঠিক আছে। ডটার ফাদার বেরিয়ে গেল, সবগুলো যোগ করে দিলাম, যোগ করে যোগ সমান যোগফল সমান 144 করে দিলাম, ঠিক আছে। শুধু ল্যাঙ্গুয়েজটা বুঝতে হবে আর কিছু দরকার নেই। নেক্সট দেখো 16 দাগেরটা কি বলেছে দেখো, পুষ্পরাজ এন্ড হিমানি টুগেদার ইনভেস্টেড 17,800 টাকা একটা বিজনেসে। বলছে পুষ্পরাজ আর হিমানি 17,800 টাকা একটা বিজনেস ব্যবসাতে ইনভেস্ট করেছে। এট দ্য এন্ড অফ দ্য ইয়ার বছরের শেষে টোটাল প্রফিট হয়েছে, বছরের শেষে ব্যবসাটা থেকে প্রফিট হয়েছে 5,600 টাকা। বলছে পুষ্পরাজ শেয়ার হচ্ছে, বলছে পুষ্পরাজের শেয়ার হচ্ছে আমার 2100 টাকা ওই প্রফিট থেকে, এই প্রফিট থেকে শেয়ার পাচ্ছে 2100 টাকা, ঠিক আছে। বলছে হোয়াট ইজ দ্য ইনভেস্টমেন্ট অফ পুষ্পরাজ, পুষ্পরাজ কত টাকা ইনভেস্ট করেছিল, দুজনের ইনভেস্টমেন্ট টোটাল ইনভেস্টমেন্ট দেওয়া আছে আর টোটাল প্রফিটও দেওয়া আছে। হ্যাঁ, টোটাল প্রফিট থেকে পুষ্পরাজের প্রফিটও দেওয়া আছে। তাহলে দেখো আমি কি বলেছি যে যে যেমনটা যত টাকা বেশি ইনভেস্ট করবে সে প্রফিট থেকে সেই অনুপাতে টাকা পাবে, যে যে অনুপাতে টাকা ইনভেস্ট করবে সেই অনুপাতে প্রফিট থেকে পাবে। যদি আমি উল্টো ভাবে ভাবি যে যে অনুপাতে প্রফিট থেকে পাচ্ছে সেই অনুপাতে সে টাকা ইনভেস্ট করেছে, এটা আমি বলতে পারি। তাহলে দেখো এখানে এখানে পুষ্পরাজ পি লিখলাম আমি আর হিমানির জন্য এইচ লিখলাম, ঠিক আছে। যদি দেখো পুষ্পরাজ বলছে টোটাল প্রফিটের থেকে আমি 2100 টাকা পাচ্ছে, ঠিক আছে, 2100 টাকা পুষ্পরাজ পাচ্ছে, তাহলে আমার হিমানি কত পাচ্ছে, টোটাল প্রফিট আমার 5600, তার থেকে যদি আমার পুষ্পরাজ পেয়ে গেছে 2100 তাহলে হিমানি কত পাচ্ছে 5600 মাইনাস 2100 সমান কত হচ্ছে 3500, ঠিক আছে। যদি আমি রেশিও বের করি তাহলে 0 0 কেটে গেল, 7 3 21 7 5 35, 7 5 35, তাহলে 3:5 অনুপাতে প্রফিট থেকে পাচ্ছে টাকা, ঠিক আছে। 3:5 অনুপাতে আমার প্রফিট থেকে টাকা পাচ্ছে, তাহলে প্রফিট থেকে 3:5 অনুপাতে পাচ্ছে, তাহলে ইনভেস্টমেন্টও 3:5 অনুপাতে করেছে, ঠিক আছে। তাহলে কি বলেছে দেখো, বলছে তাহলে টোটাল আমার ইনভেস্টমেন্ট হচ্ছে 17,800 টাকা, তাহলে 17,800 টাকা ইনভেস্টমেন্ট করেছে। বলছে কি বলছে হোয়াট ইজ দ্য ইনভেস্টমেন্ট অফ পুষ্পরাজ, ঠিক আছে। তাহলে ইনটু আমি পুষ্পরাজের রেশিও আমি পুষ্পরাজ কত 3 অনুপাতে টাকা প্রফিট থেকে পেয়েছে, তাহলে এর ইনভেস্টমেন্টটা করেছে 3 অনুপাতে বাই টোটাল 5 প্লাস 3 সমান 8, ঠিক আছে, বাই টোটাল ইনভেস্টমেন্ট মানে টোটাল টাকাটা এর তাহলে পুষ্পরাজ যেহেতু তাহলে পুষ্পরাজের অনুপাত যে যে টাকাটা দিয়েছে যে অনুপাতে মানে প্রফিটটা পেয়েছে সেই অনুপাত বাই টোটাল টোটাল কত থেকে পেয়েছে, ঠিক আছে। এটুকু মনে রাখবে যে যে অনুপাতে টাকা দেবে সে সেই অনুপাতে টাকা সেই অনুপাতে প্রফিট থেকে পাবে, ঠিক আছে। তাহলে পুষ্পরাজের পেয়ে বেরিয়ে গেল আমার পুষ্পরাজ কত টাকা দিয়েছিল, ঠিক আছে, 17,800 টোটাল দিয়েছিল বা এর রেশিও কত হচ্ছে 3:8, ঠিক আছে। নিচে সবসময় টোটালটা হবে, ঠিক আছে, আর উপরে যার বের করতে বলবে সেইটা। তাহলে এটা যদি আমি 8 দিয়ে কাটি তাহলে কত হচ্ছে 8 2 16, 17 1 1 হচ্ছে 8 2 16 2, ঠিক আছে, 2 8 2 16 8 5 40, তাহলে 2225 ইনটু 3, ঠিক আছে, 5 3 15, ঠিক আছে। লাস্ট ইউনিট ডিজিট দেখো কত হচ্ছে 5 ইনটু 3 5 3 15, ঠিক আছে। লাস্ট ইউনিট ডিজিট 5, দেখো একটা ইউনিট ডিজিট 5 আছে, তো গুণ করার দরকারই নেই, ঠিক আছে। নেক্সট হচ্ছে 17, 17 কি বলেছে ইন এ ব্যাগ কন্টেন্ট রেড আর গ্রিন এন্ড পিঙ্ক টোকেন, বলছে একটা ব্যাগে রেড লাল সবুজ আর পিঙ্ক গোলাপি টোকেন আছে।
বলছে দ্য রেশিও অফ রেড আর গ্রিন টোকেন বলছে 14:8, ঠিক আছে, এটা নিচে চলে এসেছে। তাহলে রেড ইজ টু গ্রিন, রেড আর গ্রিন টোকেনের ইয়ে বলেছে কত 14:8, ঠিক আছে, রেড আর গ্রিন, ঠিক আছে। এবার কি বলেছে রেশিও অফ দ্য পিঙ্ক অ্যান্ড রেড, তাহলে পিঙ্ক আর রেড এর অনুপাত কত বলছে 2:6, ঠিক আছে। বলছি হোয়াট ইজ দ্য রেশিও অফ গ্রিন আর পিঙ্ক টোকেন, ঠিক আছে। তাহলে আমি লিখতে পারি কি রেড বাই গ্রিন, কি চেয়েছে আমার রেশিও গ্রিন আর গ্রিন ইজ টু পিঙ্ক সমান কত চেয়েছে, ঠিক আছে। বা এটা আমি লিখতে পারি গ্রিন বাই পিঙ্ক সমান কত, ঠিক আছে। তাহলে রেড ইজ টু গ্রিন, রেড ইজ টু গ্রিন ইনটু যদি আমি পিঙ্ক বাই রেড করি, ঠিক আছে, আর ইজ টু জি মানে কি আর বাই জি, ঠিক আছে। তাহলে সমান কত হবে আর বাই জি মানে কত ছিল 14/8 ইনটু কত পিঙ্ক বাই রেড মানে কত ছিল 2/6 ইনটু 2/6, এদিকে গুণ করলাম এদিকে গুণ করলাম, তাহলে দেখো এদিকে রেডে রেডে কেটে যাচ্ছে, ঠিক আছে। এদিকে কাটাকাটি করলে কত হবে দেখো 2 3 6, 2 4 8, 2 7 14, তাহলে আমার কি আছে উপরে কি আছে পিঙ্ক, তাহলে পিঙ্ক ইজ টু গ্রিন কত থাকছে আমার 7 সমান 7 ইজ টু কত আছে 4 3 12, তাহলে আমার গ্রিন ইজ টু পিঙ্ক কত হবে, গ্রিন ইজ টু পিঙ্ক এদিকে রেশিওটা উল্টে যাচ্ছে তখন এদিকে রেশিওটা উল্টে যাবে 12:7, ঠিক আছে, 12:7 কিছুই ছিল না এরকম অঙ্ক আগেও পড়েছি, ঠিক আছে, করেছি। নেক্সট কি বলেছে দেখো 18 দাগে বলছে দা সাইড অফ দা ট্রায়াঙ্গেল, বলছে একটা ত্রিভুজের, বলছে একটা ত্রিভুজ আছে, একটা ত্রিভুজের 3টে সাইড দেওয়া আছে, একটা ধরো আমার দেওয়া আছে 75, ধরো এটা আমার 75 ধরলাম, এটা আমার 34 দেওয়া আছে, এটা হচ্ছে 61, ঠিক আছে। বলছে হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য অ্যালটিটিউড করসপন্ডিং দ্য সাইড অফ দ্য লেন্থ অফ 34, বলছে 34 সেমির উপরে, 34 সেমির উপরে যদি একটা লম্ব টানা হয় মানে অ্যালটিটিউড মানে লম্ব, তাহলে এই লম্বটার দৈর্ঘ্য কত হবে, ধরো আমি লম্বটার দৈর্ঘ্য আমি এইচ ধরলাম, ঠিক আছে, 3টে বাহু দেওয়া আছে আমার, ঠিক আছে। বলছে 34 সেন্টিমিটার বাহুর উপরে যে লম্বটা টানা হয়েছে অ্যালটিটিউড সেইটার বাহুটার দৈর্ঘ্য কত হবে। আর কিছু দেওয়া আছে কি, আর কিছু দেওয়া আমার নেই, ঠিক আছে। তাহলে দেখো এইখান থেকে আমি এই ত্রিভুজের 3টা বাহু দেওয়া আছে, আমি পেরিমিটার বের করতে পারি, পরিসীমা, তাহলে পেরিমিটার কি হবে ত্রিভুজের পরিসীমা মানে কি 3টে বাহুর যোগফল, তাহলে 75, 3টে বাহুর যোগফল কত হবে 75 প্লাস 34 প্লাস 61, পেরিমিটার আমার বের হলো, ঠিক আছে। যোগ করলে কত আসছে দেখো দেখো 170 মিটার আসবে, ঠিক আছে, পেরিমিটার বের হলো। আবার সেমি পেরিমিটার সমান কি, সেমি পেরিমিটার এস লিখলাম, সেমি পেরিমিটার সমান কি অর্ধ পরিসীমা মানে কি 170/2, একই না, তাহলে কত হবে 85 অর্ধ পরিসীমা বের হলো। এবারে আমরা কি জানি ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি জানি, ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি জানি এই সেমি পেরিমিটার দিয়ে, সেমি পেরিমিটার দিয়ে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি জানি এরিয়া সমান কি জানি রুট ওভার অফ এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, হ্যাঁ কি না। আমি এটা বাহুটা ধরলাম এ, এটা বি, এটা সি, ঠিক আছে। এর মান দেওয়া আছে 75, বি এর মান দেওয়া আছে 34, সি এর মান দেওয়া আছে 61, তাহলে আমি এখান থেকে যদি আমি এরিয়া বের করি তাহলে এরিয়া আমার কত কি হবে, এরিয়া সমান কি হবে এস, এস এর মান কত 85, এস 85 মাইনাস এ এর মান কত 75 ইন্টু দেখো এস হচ্ছে 85, 85 মাইনাস বি এর মান কত 34 ইন্টু এস মাইনাস সি মানে 85 মাইনাস 61, ঠিক আছে। তাহলে ক্যালকুলেশন করলে কত হবে 85 ইন্টু 10, একই না, ইন্টু 85 থেকে যদি আমি 34 বিয়োগ করি তাহলে কত হবে 51, ইন্টু 85 থেকে যদি আমি 61 বিয়োগ করি তাহলে কত হবে 24, ঠিক আছে। দেখো এবার আমি ভিতরে ভেঙে দেবো, ঠিক আছে, তো গুণ করতে যাব না, কত 17 ইন্টু 5, 17 5 85, ঠিক আছে, 5 ইন্টু 2 সমান 10, 5 ইন্টু 2, হ্যাঁ, 17 ইন্টু 3 সমান 51, 17 ইন্টু 3 সমান 51, আর কি হবে 3 ইন্টু 8 সমান 24, তাহলে 3 ইন্টু 8টাকে আমি 2 ইন্টু 2 ইন্টু 2 করলাম 8টাকে, ঠিক আছে। দেখো 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24 হয়ে গেল। এবারে কি বলেছি আমি যখন রুট ওভার অফ থাকবে রুট ওভার অফ থেকে আমার দুটোর জন্য একটা বের হবে, ঠিক আছে, বাইরে রুটের বাইরে, তাহলে আমি 17টা ধরছি, 17 দুটো আছে তাহলে সব রুটের বাইরে একটা বের হলো, 5 দুটো আছে একটা বের হলো এই দুটো 5 এর জন্য, ঠিক আছে। এবার দেখো আমার এই দুটো 3 আছে, দুটো 3 এর জন্য একটা 3 বের হলো, ঠিক আছে, এই দুটো 2 এর জন্য একটা 2 বের হলো বাইরে। এবার দেখো এখানে একটা 2 রয়ে গেছে, এই 2 এই 2 এর জন্য একটা বের হলো, তাহলে আমার টোটাল কত হচ্ছে 17 5 85, 85 ইন্টু 3 দুগুণে 6, 6 দুগুণে 12, তাহলে 85 ইন্টু 12, 85 ইন্টু 12 করলে কত হবে দেখো 1220 হবে, ঠিক আছে, গুণ করলে দেখে নেবে 1220 হবে, ঠিক আছে। তাহলে এরিয়া আমার সেমি পেরিমিটার দিয়ে যদি আমি এরিয়া বের করি তাহলে ত্রিভুজের এরিয়াটা বের হলো 1220 সেন্টিমিটার স্কয়ার, ঠিক আছে। এবারে আবার কি জানি আমরা আমরা আবার জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি হাফ ইন্টু বেস ইন্টু হাইট, হাফ ভূমি ইন্টু উচ্চতা,
তাহলে আমার ত্রিভুজ এটাও ক্ষেত্রফল ত্রিভুজের, আর ক্ষেত্রফলের ত্রিভুজের মানে সেমি পিরামিডের দিয়ে ক্ষেত্রফল বের করলাম আমি 1220, তাহলে ক্ষেত্রফল তো আমার একই হবে। তাহলে আমার এই ক্ষেত্রফল মানে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, মানে এই এরিয়াটাকে যদি আমি লিখি হাফ ইন্টু ভূমি বেস ইন্টু হাইট, হাফ ইন্টু বেস ইন্টু হাইট, এটাও ত্রিভুজের ক্ষেত্রফল হয়। তাহলে এইটা সমান আমার কত বেরোবে 1220, এটা বেরিয়েছে। ঠিক আছে, এরিয়াটাকে আমি হাফ ইন্টু বেস ইন্টু হাইট দিয়ে করলাম। ঠিক আছে, তাহলে হাফ আর কি হাফ ইন্টু বেস কত আছে আমার 34 আছে, দেখো বেস মানে ভূমি আমার কত আছে দেখো, ভূমি আমার 34 আছে। তাহলে হাফ ইন্টু বেস ইন্টু হাইট, হাইটটা আমার বের করতে হবে, এটা সমান আমার 1220 আছে। ঠিক আছে, তাহলে এই সমান কি হবে, তাহলে এটা আমি কেটেই দিচ্ছি, 17 দুগুণে 34, তাহলে এই সমান কি হবে 1220/17, একই না? 1220/17, দেখো 17কে 1220/17 করলে কত হবে, 1220/17 কত, 17 6 7 42, 17 6 দেখো 122 হবে। ঠিক আছে, তাহলে 6 আর 0 এর জন্য 0, তাহলে 60। তাহলে আমার কি হাইটটা কত বেরিয়ে গেল 60 সেন্টিমিটার। ঠিক আছে, অ্যান্সার কোনটা আছে দেখো, অ্যান্সার আছে দেখো বি। ঠিক আছে, দুটো এরিয়াকে আমি সমান করে দিলাম। ঠিক আছে, আর কিছু না। নেক্সট 19 কি বলেছে দেখো, 19 কি বলেছে, 19 কি বলেছে, দ্য অ্যামাউন্ট অফ সাম এত is 10% per annum compound interest compound annually 2 বছরে। ঠিক আছে, আমি কি বলেছি কম্পাউন্ড অ্যানুয়ালি, এরকম কম্পাউন্ড ইন্টারেস্ট ক্ষেত্রে যদি অ্যানুয়ালি ইয়ে দেওয়া থাকে তাহলে আমি পার্সেন্টেজটাকে আগে ধরবো। ঠিক আছে, কম্পাউন্ড ইন্টারেস্টকে পার্সেন্টেজটাকে আমি ধরবো। ঠিক আছে, তাহলে 10%, 10% এটাকে আমি ফ্র্যাকশন করবো 10/100, মানে কি 1/10। ঠিক আছে, তাহলে আমার কি এদিকে আমি প্রিন্সিপাল লিখবো, এদিকে অ্যামাউন্ট লিখবো। ঠিক আছে, প্রিন্সিপাল এটা হচ্ছে প্রিন্সিপাল, এটা হচ্ছে অ্যামাউন্ট, মানে কত টাকা ছিল কম্পাউন্ড ইন্টারেস্টে অ্যামাউন্ট কত হয়েছে, অ্যামাউন্ট মানে কি, অ্যামাউন্ট মানে কি প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট। ঠিক আছে, তাহলে আমি কি যদি পার্সেন্টেজটাকে ফ্র্যাকশন করে এটা কি হয়, নিচেরটা সবসময় প্রিন্সিপাল হয়। ঠিক আছে, নিচেরটা প্রিন্সিপাল হয়, প্রিন্সিপাল। ঠিক আছে, নিচেরটা প্রিন্সিপাল হয়। ঠিক আছে, আর উপরেরটা কি হয় ইন্টারেস্ট, ইন্টারেস্ট। তাহলে কি বলছে 10% পার অ্যানাম হিসাবে, তাহলে প্রিন্সিপাল ধরো আমি 10 রেশিও যদি থাকে, নিচেরটা আমি 10 রেশিও ধরলাম, তাহলে অ্যামাউন্ট কত হবে, অ্যামাউন্ট সমান কি প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট, তাহলে অ্যামাউন্ট সমান কত হবে 10 প্লাস 11, 10 প্লাস 1 সমান 11। ঠিক আছে, এরকম কি কতবার করতে হবে, আমি কি বলেছি যত ইয়ার থাকবে ততবার করতে হবে কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে। তাহলে আরেকবার করলাম 10 থেকে 11 করলাম তো, দুটো 2 বছর আছে তার জন্য আমি দুবার করলাম। তাহলে 10 10 কত হয় 100। ঠিক আছে, আর 11 11 কত হয় 121। ঠিক আছে, তাহলে এটা আমার কি বেরোলো প্রিন্সিপাল মানে ইউনিটে বেরোলো। ঠিক আছে, আর এটাও বেরোলো আমার, এটা বেরোলো আমার অ্যামাউন্ট ইউনিটে। ঠিক আছে, তাহলে আমার কি বলেছে অ্যামাউন্ট চেয়েছে, হোয়াট অ্যামাউন্ট অফ সাম। ঠিক আছে, মানে এই মানে কি এই যেটা দেওয়া আছে এটা প্রিন্সিপাল দেওয়া আছে। ঠিক আছে, বলছে হোয়াট অ্যামাউন্ট অফ সাম মানে কত অ্যামাউন্ট হবে, অ্যামাউন্ট হবে, তাহলে প্রিন্সিপাল দেওয়া আছে আমার, মানে কি আমার 100 রেশিওর মান দেওয়া আছে, তাহলে 7700টা কত আছে আমার 100 রেশিওর মান। ঠিক আছে, এরকম করার চেষ্টা করবে। ঠিক আছে, 77টা 100 রেশিওর মান। ঠিক আছে, আমার তাহলে কত অ্যামাউন্ট মানে কি আমার কত ইয়েটা চেয়েছে, তাহলে আমার অ্যামাউন্ট মানে কি এখানে 121 রেশিও, তাহলে আমার 121 রেশিওর মান, মানে যত রেশিও এই মানটা যতর মান 7700টাও আমার 1100 মান। ঠিক আছে, তাহলে এই 100 মান, তাহলে 7700টা আমি উপরে লিখবো, যে যতর মান 7700টা 100 মান, তাই 100টা আমি নিচে রাখলাম, আর যতর মান বের করতে হবে সেটা দিয়ে গুণ করবে। ঠিক আছে, তাহলে আমার দুটো শূন্য দুটো শূন্য কেটে গেল। এবার দেখো 77কে আমি 121 দিয়ে গুণ করবো, দেখো আমি গুণ করতে যাবো না। ঠিক আছে, ইউনিট ডিজিট দেখো সবগুলো আলাদা, তাহলে 7কে 1 দিয়ে গুণ করলে ইউনিট ডিজিট আমার 7 আসবে, ইউনিট ডিজিট একই না, ইউনিট ডিজিট আমার 7 আসবে, তাহলে 7 দেখো ইউনিট ডিজিট একটাই আছে, 9 3 1 7। ঠিক আছে, তাহলে আমার এটাই অ্যান্সার হয়ে যাবে। আমরা সবসময় দেখো একটু স্মার্টলি ভাবে আমি ক্যালকুলেশন গুলো করতে চাইবো। ঠিক আছে, যেমন কোশ্চেনটার দিকে খেয়াল রাখবে তেমনি অপশনটার দিকেও খেয়াল রাখবে। ঠিক আছে, তবেই সব কোশ্চেন গুলো ওই সময়ের মধ্যে করতে পারবে, না হলে চাপ হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট দেখো 20, 20 কি বলছে দেখো, 20 কি বলছে, এ টিচার ইজ প্রিপেয়ারিং 15 কি বলছে আইডেন্টিক্যাল এক্সাম ফোল্ডার, বলছে একটা টিচার বলছে 15টা সেম টাইপের মানে আইডেন্টিক্যাল মানে সেম টাইপের এক্সাম ফোল্ডার তৈরি করেছে। ঠিক আছে, এক্সাম ফোল্ডার তৈরি করেছে, ইচ ফোল্ডার কন্টেন্টস 8টা কোশ্চেন, 8 কোশ্চেন সিট আর 6 অ্যান্সার সিট। ঠিক আছে, মানে কি বলছে, বলছে টোটাল হচ্ছে 15টা ফোল্ডার তৈরি করেছে, 15টা ফোল্ডার। ঠিক আছে, প্রত্যেকটা ফোল্ডারে আমার 8টা, প্রত্যেকটা ফোল্ডারে হচ্ছে 8টা কোশ্চেন সিট আছে, কোশ্চেন সিট, আর আছে প্লাস ছোটা অ্যান্সার সিট।
এটা কোশ্চেন সিট, এটা হচ্ছে অ্যান্সার সিট আছে। এটা হচ্ছে পার ফোল্ডারে, ঠিক আছে, এটা হচ্ছে একটা ফোল্ডার ধরো, ঠিক আছে, একটা ফোল্ডারে আমার পার ফোল্ডারে আছে ছোটা কোশ্চেন সিট আর ছোটা 8টা কোশ্চেন সিট আর ছোটা অ্যান্সার সিট আছে পার ফোল্ডারে, ঠিক আছে। তাহলে আমার টোটাল কতগুলো কোশ্চেন সিট আছে, ধরো আমি টোটাল কোশ্চেন সিট লিখলাম, ঠিক আছে। কোশ্চেন সিট কতগুলো আছে দেখো, একটা ফোল্ডার আছে 8টা কোশ্চেন সিট, ঠিক আছে, তাহলে 15টা ফোল্ডারে কত কোশ্চেন সিট থাকবে, 15 ইনটু 8টা, হ্যাঁ 15টা 120টা, তাহলে টোটাল আমার 120টা কোশ্চেন সিট আছে, ঠিক আছে। তাহলে টোটাল অ্যান্সার সিট কতগুলো থাকবে, অ্যান্সার সিট দেখো এ সিট লিখলাম, অ্যান্সার সিট দেখো একটা ফোল্ডারে আছে আমার ছোট অ্যান্সার সিট, তাহলে 15টা ফোল্ডারে কতগুলো অ্যান্সার সিট থাকবে, 15 ইনটু 6, 15 90 অ্যান্সার সিট, ঠিক আছে, অ্যান্সার সিট। তাহলে আমার টোটাল 15টা ফোল্ডারে 120টা কোশ্চেন সিট আছে, আমার 90টা অ্যান্সার সিট আছে, আমি এখানে পেয়ে গেলাম টোটাল। আবার কি বলেছে দেখো, এন্ড বলেছে বুকলেট দ্যাট ইনক্লুডস, এইটা একটা সমীকরণ দেওয়া আছে বুকলেটে, ঠিক আছে। বুকলেটে ইনক্লুডেড তাহলে কতগুলো বুকলেট আছে, এত এডিশনাল পেজেস, ঠিক আছে, বুকলেটের পেজ দেওয়া আছে, এতগুলো এডিশনাল পেজ আছে আমার, তাহলে কতগুলো সমীকরণটা দেখো আগে কি আছে, সমীকরণটা আছে 27 - 3/6, দেখতে একটু অসুবিধা হচ্ছে, ঠিক আছে, একটু দেখে নেবে, প্লাস 4, ঠিক আছে। তাহলে দেখো এই ক্যালকুলেশনটা কি করলে কত হবে, 23 থেকে 27 থেকে 24/6 প্লাস 4, 6 4 24, 4 4 8, তাহলে কি বলছে 8টা এডিশনাল পেজ আছে, ঠিক আছে, 8টা এডিশনাল পেজ আছে একটা ফোল্ডারে, কিন্তু এইটুকু মাথায় রাখবে, ঠিক আছে। এন্ড বুকলেট মানে কি একটা ইচ ফোল্ডারের কথা চলছে এখন, ঠিক আছে, প্রত্যেকটা ফোল্ডারে 8টা কোশ্চেন সিট আছে, ছোটা অ্যান্সার সিট আছে, আর প্রত্যেকটা ফোল্ডারে এই এতগুলো এডিশনাল পেজ আছে, ঠিক আছে, এতগুলো এডিশনাল পেজ আছে প্রত্যেকটা ফোল্ডারে, ঠিক আছে। তাহলে প্রত্যেকটা ফোল্ডারে আমার 8টা করে এডিশনাল পেজ আছে, তাহলে 15টা ফোল্ডারে আমার টোটাল এডিশনাল পেজ কতগুলো থাকবে, তাহলে 15টা, তাহলে টোটাল এডিশনাল পেজ কতগুলো থাকবে, এডিশনাল পেজ, তাহলে টোটাল এডিশনাল পেজ গুলো কতগুলো থাকবে, 15টা ফোল্ডার, একটা ফোল্ডার আমার 8টা আছে, তাহলে 15 ইনটু 8, তাহলে 15টা 120, ঠিক আছে। তাহলে আমার কি এতগুলো এডিশনাল পেজ, ঠিক আছে, এডিশনাল পেজ, ঠিক আছে, এতগুলো এডিশনাল পেজ, তাহলে আমার কি আমি পেয়ে গেলাম যে 15টা ফোল্ডার আছে, 15টা ফোল্ডারে আমার 120টা কোশ্চেন সিট আছে, আমার 90টা অ্যান্সার সিট আছে, আর টোটাল হচ্ছে 120, টোটাল 120টা আমার এডিশনাল পেজ আছে, ঠিক আছে। তাহলে আমার কি চাইছে, বলছে হাউ মেনি টোটাল সিট এন্ড পেজেস ডাজ দ্য টিচার প্রিপেয়ার অন দ্য 15 ফোল্ডার, ঠিক আছে, বলছে কতগুলো হাউ মেনি টোটাল সিট, বলছে কতগুলো সিট আমার চাইবে, ঠিক আছে। তাহলে টোটাল কতগুলো পেজ লাগবে দেখো, তাহলে টোটাল পেজ কতগুলো লাগবে, মানে টোটাল সিট কতগুলো লাগবে, ঠিক, পেজ মানে তো সিট, ঠিক আছে, তাহলে টোটাল সিট কতগুলো লাগবে দেখো, 120টা কোশ্চেন সিটের জন্য টোটাল 15টা ফোল্ডারের জন্য টোটাল 120টা সিট লাগবে, ঠিক আছে, প্লাস আমার অ্যান্সার সিটের জন্য টোটাল 90টা সিট আছে, 90টা সিট লাগবে, ঠিক আছে, প্লাস এডিশনাল কতগুলো লাগবে 120টা, 120টা এডিশনাল সিট লাগবে, ঠিক আছে, মানে পেজ আর কি, পেজ মানেই তো সিট মানেই তো পেজ, ঠিক আছে, তাহলে 120 120 240, 240 আর 90 হচ্ছে 330, তাহলে টোটাল কতগুলো পেজ লাগবে তোমার 330, ঠিক আছে। দেখো এখানে 15টা ফোল্ডার, ইচ ফোল্ডারে দেওয়া আছে 8টা কোশ্চেন সিট আর ছোটা অ্যান্সার সিট আর এতগুলো এডিশনাল পেজ, ঠিক আছে। তাহলে আমার টোটাল একটা ফোল্ডারের জন্য দেওয়া আছে, তাহলে টোটাল কোশ্চেন সিট আমার বেরিয়ে গেল, টোটাল অ্যান্সার সিট আমার বেরিয়ে গেল, ঠিক আছে, 15টা ফোল্ডারের জন্য। আবার এতগুলো এডিশনাল পেজ দেওয়া আছে, এইটা একটু ধ্যান ধ্যান দিয়ে, এই এডিশনাল পেজ দেওয়া আছে একটা সিটের, একটা ফোল্ডারের জন্য, ঠিক আছে, তাহলে 15টা ফোল্ডারের জন্য এডিশনাল সিট বেরোচ্ছে আমার 120টা, তাহলে টোটাল সিট কতগুলো লাগছে সবগুলো যোগ করে দিলাম, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। দেখো নেক্সট হচ্ছে 21 দাগ, 21 দাগে কি বলেছে, 21 দাগে কি বলেছে, এ ওমেন ট্রাভেল এট স্পিড এত মিটার পার মিনিট, ঠিক আছে, দেখিয়ে দেখো এটা ভালো করে, ঠিক আছে, পার মিনিটে দিয়েছে, পার সেকেন্ডে দেয়নি, পর 80 মিনিট, ঠিক আছে। তাহলে বলছে একটা ওমেন আছে, একটা ওমেন বলছে ট্রাভেল করেছে এত স্পিডে এত মিনিট ট্রাভেল করেছে, ঠিক আছে, তাহলে আমি টোটাল কতটা ডিসটেন্স ট্রাভেল করেছে, ঠিক আছে, তাহলে টোটাল ডিসটেন্স আমি এখান থেকে পেয়ে যাবো, টোটাল ডিসটেন্স মানে পেয়ে যাবো, টোটাল ডিসটেন্স আমি কি বলেছি, ডিসটেন্স সমান স্পিড ইনটু টাইম, তাহলে 20 মিটার পার মিনিটে ট্রাভেল করেছে, 80 মিনিট গেছে, তাহলে টোটাল ডিসটেন্স কত হচ্ছে 1600 মিটার, ঠিক আছে, টোটাল ডিসটেন্স পেয়ে গেল। বলছে এন্ড দ্য স্পিড 55 মিটার পার মিনিট ফর 60, ঠিক আছে, এইটা ট্রাভেল করেছে, টোটাল ডিসটেন্স তাহলে কি হবে, মানে বলছে 20 মিটার পার মিনিট ট্রাভেল করেছে 80 মিনিট, এন্ড 50 মিটার পার মিনিট হিসাবে ট্রাভেল করেছে 60 মিনিট, ঠিক আছে, তাহলে টোটাল ডিসটেন্স কত হয়ে যাবে 20 মিটার পার 20
মিনিট 20 মিটার পার মিনিটে 80 মিনিট, তাহলে 80 মিনিটে কতটা ট্রাভেল করেছে 20 মিটার বেগে এতটা, প্লাস হচ্ছে 55 মিটার পার মিনিট বেগে গেছে 60 মিনিট, ঠিক আছে। তাহলে আমার টোটাল ডিসটেন্স হবে এইটা, তাহলে 1600 প্লাস টোটাল ডিসটেন্স কত হবে 55 ইনটু 60 যদি করি, তাহলে কত হচ্ছে 55 ইনটু 60 হচ্ছে তোমার 3300, ঠিক আছে। তাহলে টোটাল ডিসটেন্স কত বেরিয়ে গেল 3 6 3 9 3 1 4, টোটাল ডিসটেন্স হচ্ছে এত, ঠিক আছে। টোটাল ডিসটেন্স কারণ সে 20 মিটার পার মিনিট বেগে গেছে 80 মিনিট গেছে, তাহলে ডিসটেন্স কত গেছে 20 মিটার 20 ইনটু 80 ডিসটেন্স গেছে, এবং বলছি এন্ড বলেছে দেখো এন্ড, এবং 55 মিটার পার মিনিট বেগে গেছে 60 মিনিট, তাহলে প্লাস 55 ইনটু 60, ঠিক আছে। তাহলে টোটাল ডিসটেন্স আমার বেরিয়ে গেল 4900 মিটার, ঠিক আছে। এবার বলছে তাহলে তার বলছে এভারেজ স্পিড সমান কত, ঠিক আছে। এভারেজ স্পিড সমান কি, এভারেজ স্পিড সমান টোটাল ডিসটেন্স বাই টোটাল টাইম, ঠিক আছে। টোটাল ডিসটেন্স বাই টোটাল টাইম, তাহলে টোটাল ডিসটেন্স কত 4900 বাই টোটাল টাইম কত লেগেছে দেখো, এখানে 80 মিনিট লেগেছে, এখানে কত লেগেছে 60 মিনিট, তাহলে টোটাল টাইম কত হচ্ছে 60 প্লাস 80, একই না। তাহলে 4900 বাই 60 প্লাস 80 তো 814 140, কাটলো 7 দুগুণে 14 7 7 49 70 2 35 70, তাহলে কি হচ্ছে এভারেজ স্পিড হচ্ছে 35 মিটার পার মিনিট, ঠিক আছে, পার মিনিট, কারণ এখানে সব মিনিটে আসছে, ঠিক আছে। আমি মিনিটটাকে সেকেন্ডে করিনি বা মিনিটটা ঘন্টাতেও করিনি, তাহলে এত মিটার পার মিনিট আমার অ্যানসার কিন্তু এটাই ইন বলি যে মিটার পার মিনিটই আছে, তাহলে আমি করে দিলাম 35 অ্যানসার, ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট কি বলেছে 22 এর দাগেরটা, 1 এর 20 ইজ হোয়াট পার্সেন্ট অফ 10 এর 70, ঠিক আছে। এরকম আমি অঙ্ক প্রত্যেকটা শিফটে একটা করে করেছি, প্রত্যেকটা শিফটে, ঠিক আছে। তাহলে কি আছে প্রত্যেকটা শিফটে এরকম অঙ্ক একটা করে এসেছে, তাহলে কি বলছে 1 এর 20 ইজ হোয়াট পার্সেন্ট অফ 10 এর 70, মানে বলছে 10 এর 1 এর 20 টা 10 এর 70 এ কত, আমি ধরলাম যে 10 এর 70 এর x পার্সেন্ট হচ্ছে 10 এর 70 এর x পার্সেন্ট মানে x বাই 100, x পার্সেন্ট মানে, ঠিক আছে, x পার্সেন্ট হচ্ছে 1 এর 20, ঠিক আছে, x পার্সেন্ট ধরলাম, তাহলে কত পার্সেন্ট সেটা চেয়েছে, ঠিক আছে। তাহলে এখানে একটা শূন্য কাটলো, তাহলে কত হচ্ছে x বাই 700 সমান হচ্ছে 1 এর 20, ঠিক আছে। তাহলে x সমান কত 20x সমান 700, তাহলে x সমান কত হবে 700 বাই 20, একটা শূন্য কাটলে 2 কতই 70 35 70, তাহলে কত অ্যানসার কত হলো 35%, ঠিক আছে। এরকম অঙ্ক করেছি আগেও আমি। নেক্সট দেখো, নেক্সট কি বলেছে এই ইয়েটা সিম্পলিফিকেশন কি হবে, এই ত্রিকোণমিতি এর ভ্যালু কত, ঠিক আছে। দেখো sin 80 বাই cos 10, দেখো sin 80 বাই cos 10 এর মান আমি কিন্তু জানিনি, ঠিক আছে। কারণ কি, কারণ আমি যদি 45 বা 30 বা 60 ধরতাম তাহলে আমি মান বসে করে দিতাম, কিন্তু আমার এখানে sin 80 বাই cos 10 বা sin 57 বাই sec 33 এর মান আমার জানা নেই কিন্তু, ঠিক আছে। কিন্তু আমি এটাকে sin 80 সমান কি লিখতে পারি, sin ইনটু 90 ডিগ্রি sin ইনটু 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হচ্ছে cos থিটা, ঠিক আছে। sin ইনটু 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হচ্ছে sin ইনটু 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হচ্ছে cos থিটা, ঠিক আছে। তাহলে sin ইনটু আমি এটাকে লিখতে পারি 80 ডিগ্রিটা sin ইনটু 90 ডিগ্রি মাইনাস 10 ডিগ্রি, তাহলে তো 80 ডিগ্রি হচ্ছে, ঠিক আছে। sin ইনটু 90 ডিগ্রি মাইনাস 10 ডিগ্রি বাই cos টাকে আমি cos 10 ডিগ্রি লিখে দিলাম, ঠিক আছে, মাইনাস sin 57, sin 57 টাকে আমি লিখতে পারি মাইনাস হচ্ছে sin, তাহলে 90 ডিগ্রি মাইনাস 33 ডিগ্রি, ঠিক আছে। দেখো 90 থেকে 33 বিয়োগ করলে 57 থাকবে, ঠিক আছে, ইনটু কি আছে sec 33 যেমন আছে আমি লিখে দিলাম, প্লাস 2 যেমন আছে আমি রেখে দিলাম, ঠিক আছে। আমি কি করলাম শুধু এই 80 টাকে আমি 90 মাইনাস 10 করলাম আর 57 টাকে আমি 90 মাইনাস 33 করলাম, ঠিক আছে। এবারে দেখো sin ইনটু 90 ডিগ্রি মাইনাস থিটা, sin ইনটু 90 ডিগ্রি মাইনাস থিটা হচ্ছে cos থিটা, এটা কি জানো তোমরা, অল sin tan cos, ঠিক আছে। এখানে অল মানে সব পজিটিভ, এখানে sin আর cosec পজিটিভ, cosec পজিটিভ sin আর cosec, এটা tan আর cot পজিটিভ, tan আর cot পজিটিভ এই কোয়াড্রেন্টে, আর হচ্ছে অল sin tan cos, cos আর sec পজিটিভ, ঠিক আছে। sec এখানে সব পজিটিভ, সব ত্রিকোণমিতি সব এর ভ্যালু মান এই কোয়াড্রেন্টে যদি আসে তাহলে সব পজিটিভ, এখানে sin আর cosec পজিটিভ, এখানে tan আর cot পজিটিভ, আর cos আর sec পজিটিভ, ঠিক আছে। আর দেখো আর যদি sin ইনটু ধরো 1 ইনটু 90 ডিগ্রি, ঠিক আছে, হ্যাঁ 1 ইনটু 90 ডিগ্রি করলে মানে বিজোড় 2 বাই 3 ইনটু 90 ডিগ্রি,
ঠিক আছে, প্লাস সামথিং বা মাইনাস প্লাস সামথিং, ঠিক আছে, বা 5 ইন্টু 90 ডিগ্রি, ঠিক আছে, প্লাস সামথিং, ঠিক আছে। মানে যদি 1 ইন্টু মানে বিজোড় সংখ্যা ইন্টু 90 থাকে, ঠিক আছে, বিজোড় সংখ্যা 1 3 5 জায়গাগুলো বিজোড় সংখ্যা ইন্টু 90 থাকে, তাহলে সাইনটা কস হয়ে যাবে আর কসটা সাইন হয়ে যাবে, ঠিক আছে, তাহলে সাইন চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। যদি 1 ইন্টু সামথিং করো তাহলে 1 বা 3 বা 5 ইন্টু সামথিং করো, তাহলে সামথিং বা প্লাস বা মাইনাস বা প্লাস বা মাইনাস বা প্লাস বা মাইনাস সামথিং থাকে, তাহলে আমার 1 3 5 যদি বা এরকম বিজোড় সংখ্যা যদি গুণ থাকে, তাহলে এখানে সাইনটা কসা চেঞ্জ হয়ে যায়, সাইনটা কসা চেঞ্জ হয়ে যায়, বা কস থাকলে কসটা সাইনে চেঞ্জ হয়ে যায়, ট্যানটা কটা চেঞ্জ হয়ে যায়, কট থাকলে ট্যানে চেঞ্জ হয়ে যায়, আর সেক থাকলে কোসেকে চেঞ্জ হয়ে যায়, কোসেক থাকলে সেকে চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। তাহলে দেখো এখানে কি আছে, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি 1 ইন্টু 90 ডিগ্রি মাইনাস 10 ডিগ্রি আছে, মানে সাইন 1 ইন্টু 90 ডিগ্রি মানে 1 মানে হচ্ছে বিজোড় আছে, মানে তোমার আমার চেঞ্জ হয়ে যাবে, কসে চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে, কসে চেঞ্জ হয়ে গেল। এবারে মাইনাস ইয়ে আছে, ঠিক আছে। এবারে কি এটা কোন কোয়াড্রেন্টে আছে, আচ্ছা দেখো এটা প্লাসে আসবে না মাইনাসে আসবে সেটা দেখো। সাইন ইন্টু 90 ডিগ্রি মাইনাস থিটা মানে 90 ডিগ্রি মাইনাস কি এখানে পর্যন্ত গেল, 90 ডিগ্রি মাইনাস থিটা মানে এখানে এলো, মানে এখানে অল পজিটিভ মানে সব পজিটিভ থাকবে কিন্তু 10 ডিগ্রি, ঠিক আছে। মানে এটা এটা ইন্টু এখানে যেটা থাকবে সেটা, ঠিক আছে। মানে কি বললাম, বিজোড় সংখ্যা যদি গুণ থাকে 90 ডিগ্রির সাথে, তাহলে সাইনটা কসে চেঞ্জ হয়ে যায়, ট্যানটা কটে চেঞ্জ হয়ে যায়, বা সেকটা কোসেকে চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। এবার 90 ডিগ্রি হলো, এবারে এখানে পজিটিভ হবে না নেগেটিভ হবে, ঠিক আছে, মানে কসটা পজিটিভ ডিগ্রিটা পজিটিভ হবে না নেগেটিভ হবে, ঠিক আছে, মানে কস হবে না মাইনাস কস হবে, ঠিক আছে, সেটা আমি এখান থেকে করব, ঠিক আছে। করবো কি 90 ডিগ্রি মানে 90 এখানে ছিল, এখান থেকে বেস থেকে 90 ডিগ্রি গেলাম, ঠিক আছে, 90 ডিগ্রি মাইনাস থিটা মানে এই কোয়াড্রেন্টে যাচ্ছে, এই কোয়াড্রেন্টে সব পজিটিভ, ঠিক আছে, তাহলে আমার cos ইনটু 10 ডিগ্রি হয়ে গেল, ঠিক আছে। আর ডিগ্রিটা এখানে ভ্যালুটা কত বসাবে, এখানে যেটা থাকবে প্লাস বা মাইনাস যেটা থাকবে সেটা বসাবে, ঠিক আছে। তাহলে sin 1 ইনটু ছিল মানে cos 10 আমার চেঞ্জ হয়ে গেল, বাই cos 10 আমার যেমন আছে রেখে দিলাম, মাইনাস কি এই দেখো sin 90 ডিগ্রি মাইনাস 33 ডিগ্রি মানে কি সাইনটা 90 ডিগ্রি মানে 1 ইনটু 90 ডিগ্রি আছে, ঠিক আছে, তাহলে আমার কি কসা কিসে চেঞ্জ হয়ে যাবে, সাইনটা কসে চেঞ্জ হয়ে যাবে। দেখো এবারে কি sin 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি এই কোয়াড্রেন্টে আছে মানে পজিটিভ থাকবে কসটা, তাহলে কত হবে আমার 33 ডিগ্রি হবে, আর মানটা কি বলেছি এখানে যেটা থাকবে সেটা হবে, ঠিক আছে। তাহলে আমার cos 33 এই cos 33 করলাম ইনটু sec 33 যেমন আছে যেমন লিখলাম প্লাস 2, ঠিক আছে। দেখো cos 10 এ কেটে গেল, তাহলে পড়ে কি রইলো 1 মাইনাস cos 33 ডিগ্রি ইনটু দেখো sec মানে হচ্ছে 1 বাই cos, ঠিক আছে, sec মানে 1 বাই cos মানে sec 33 কে আমি লিখতে পারি তাহলে 1 বাই cos 33 প্লাস 2 যেমন আছে রেখে দিলাম, তাহলে cos 33 কাটলো, তাহলে 1 মাইনাস 1 প্লাস 2, তাহলে 1 1 এ কাটলো প্লাসে মাইনাসে, তাহলে পড়ে রইলো কি 2, ঠিক আছে, স্যার 2। এটা মনে রাখবে, ঠিক আছে। এটা যেটা এক যদি ইয়েতে গুণ থাকে 90 এর সাথে যদি আমার অড নাম্বারে গুণ থাকে, তাহলে সাইনটা কসে চেঞ্জ হয়ে যায়, ট্যানটা কটা চেঞ্জ হয়ে যায়, সেকটা কোসেকে চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। আর যদি এখানে ভ্যালুটা এখানে দেখবে 90 ডিগ্রি মাইনাস 10, 90 এখানে হচ্ছে, এখান থেকে বেস নিতে হয়, ঠিক আছে, এখান থেকে 90 মাইনাস 10 মানে এখানে অল পজিটিভ সব পজিটিভ আছে, মানে পজিটিভ সব পজিটিভ, তাহলে কত আমার পজিটিভে রইলো, এখানে যে মানটা থাকবে এখানে মাইনাস বা প্লাসে যে মানটা থাকবে সেই মানটা বসিয়ে দেবে, ঠিক আছে। নেক্সট দেখো 24, 24 এ কি বলেছে, ফাইন্ড দ্য টোটাল প্রাইম নাম্বার বিটুইন 146 থেকে 196, 146 থেকে 196 এর মধ্যে কতগুলো প্রাইম নাম্বার আছে, ঠিক আছে। এটা তোমাদের প্রাইম নাম্বার আমি কি করে ইয়ে করব, ঠিক আছে, প্রাইম নাম্বার আমি কি করে দেখবো কোনটা প্রাইম কি না সেটা আমি আগে ভিডিওতে বলেছি, এই সিরিজের ভিডিওতে, ঠিক আছে, সেখানে দেখে নেবে, ঠিক আছে। তো প্রাইম নাম্বার 146 থেকে 196 আমি বলে দিচ্ছি কতগুলো আছে, 149, 151, 157, 163, 163, 157, 163, 167, 173, 179, 181, 191, 193, ঠিক আছে। কোটা হলো একটা দুটো তিনটে চারটা পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা, ঠিক আছে, তাহলে কত হবে 10টা। আমি কি করে বলেছি তোমাদের যে প্রাইম নাম্বার কি করে বের করবে, ঠিক আছে। ধরো আমি 149 থেকে আমি একটা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, 149 এটা প্রাইম না কম্পোজিট আমি দেখবো, ঠিক আছে। 149 এর পরে আমি স্কোয়ার নাম্বার দেখবো, ঠিক আছে। 149 এর পরে আমার স্কোয়ার নাম্বার কি আছে, 12 12 144, 13 13 169, তাহলে এর পরে আছে আমার স্কোয়ার নাম্বার আছে, স্কোয়ার নাম্বার আছে 169, 169 যেটা হচ্ছে আমার 13 স্কোয়ার, ঠিক আছে।
তাহলে এর পরেরটা নিলে 13 স্কোয়ার, ঠিক আছে। এবারে 13 আগে আমার কতগুলো প্রাইম নাম্বার আছে, 1 থেকে 13 মধ্যে আমার কতগুলো প্রাইম নাম্বার আছে, মানে 13 আগে 1 3 5 7 11, ঠিক আছে। 11 13টাও তো ধরে নিলাম, ঠিক আছে। 1 থেকে 13 পর্যন্ত আমার এই এতগুলো প্রাইম নাম্বার আছে। এরপরে চেক করবে 149 টাকে আমার এই প্রাইম নাম্বার গুলো যদি ভাগ করা যাচ্ছে কিনা। যদি 113 টা 149 টাকে যদি আমার এই প্রাইম নাম্বার গুলো যদি ভাগ করা যায়, তাহলে জানবে যে এ কম্পোজিট, ঠিক আছে। আর যদি 113 আগে 149 টাকে যদি আমার এই প্রাইম নাম্বার দিয়ে ভাগ করা না যায়, তাহলে এর পরেও যে প্রাইম নাম্বার আসবে সেটি ভাগ করা যাবে না, ঠিক আছে। ঠিক আছে, তাহলে এটা তখন ইয়ে হবে, যদি ভাগ করা যায় তাহলে কম্পোজিট হয়ে গেল 149। আর যদি এগুলো দিয়ে কোনোটাকে দিয়ে ভাগ করা না যায়, তাহলে আমার এ হয়ে যাবে 149 প্রাইম নাম্বার হয়ে যাবে, ঠিক আছে। তাহলে কি বললাম আমি প্রথম থেকে, যে নাম্বারটা চেক করবে সেই নাম্বারটা পরের স্কয়ার নাম্বার নেবে, ঠিক আছে। এখানে পরের স্কয়ার নাম্বার আমার 13 13 169, ঠিক আছে। 169 স্কয়ার নাম্বার আমি 13 স্কয়ার সেটা, তাহলে 1 থেকে 13 পর্যন্ত কতগুলো প্রাইম নাম্বার আছে আমি সেগুলো দেখলাম। এবারে এই 149 কে দিয়ে এই প্রাইম নাম্বার গুলো দিয়ে আমি ভাগ করব, ঠিক আছে। এই প্রাইম নাম্বার গুলো ভাগ করে, যদি ভাগ করা যায় তাহলে তো কম্পোজিট হয়ে গেল। আর যদি ভাগ করা না যায়, তাহলে এর পরেও যে প্রাইম নাম্বার আছে সেগুলো দিয়েও ভাগ করা যাবে না, তাহলে এ তখন প্রাইম হয়ে যাবে, ঠিক আছে। তাহলে 149 দিয়ে দেখো, 149 দিয়ে 1 দিয়ে তো হলোই না, 3 দিয়ে দেখো, 3 দিয়ে ভাগ হয়, 3 4 12, তাহলে যদি 2 ভাগ 29 যাচ্ছে না 3 দিয়ে, তাহলে 149 কে দেখো 5 দিয়ে তো যাবেই না, হ্যাঁ, কারণ লাস্টে 5 আর শূন্য থাকতে হবে। 149 কে দেখো 7 দিয়ে, 7 দুগুণে 14, 14 9 থাকছে, যাচ্ছে না। 149 কে দেখো 11 দিয়ে, হ্যাঁ 11 দিয়ে দেখো এটাও যাচ্ছে না। 149 কে দেখো 13 দিয়ে, এটাও যাচ্ছে না, ঠিক আছে। কিন্তু দেখো এরপরে 149 151, ঠিক আছে। দেখো তুমি হয়তো মনে করবে যে 153 হয়তো প্রাইম নাম্বার, ঠিক আছে। 153 হয়তো প্রাইম নাম্বার হয়তো মনে করবে, কিন্তু 153 প্রাইম নয়, সেটা আমি কি করে দেখে দিচ্ছি, দেখো 153, ঠিক আছে। এরপরে স্কয়ার নাম্বার কত আছে 169, ঠিক আছে। সেটা হচ্ছে কত স্কয়ার 13 স্কয়ার, হ্যাঁ কি না। তাহলে 1 থেকে 13 পর্যন্ত প্রাইম নাম্বার কি আছে 1 3 5 7 11 13। দেখো এবার 153 কে আমি ভাগ করা যাচ্ছে নাকি দেখো, 1 দিয়ে, এই সরি এটা ভুল হয়ে গেছে, এটা 2 3 5 7 হবে, ঠিক আছে। 2 একটা তো প্রাইম নয় না, 2 3 5 7, ঠিক আছে। তাহলে এটা দেখে 2 দিয়েও দেখো 149 কে 2 দিয়েও যাবে না, সরি কেন যে ভুল হচ্ছে এত এত, 2 দিয়েও যাবে না, ঠিক আছে। তাহলে এটা কথা হচ্ছে 2 3 5 7 11 13, ঠিক আছে। তাহলে ইয়ে 2 3 5 7 11 13, তাহলে আমি 2 দিয়ে ভাগ করবো 153 কে, 2 দিয়ে লাস্টে অড নাম্বার যাবে না। 3 দিয়ে ভাগ করবো দেখো 153 কে 3 দিয়ে, 3 5 এ 15, 3 1 কে 3, 3 দিয়ে ভাগ হয়ে যাচ্ছে দেখো, তার জন্য এটা প্রাইম নাম্বার নয়, ঠিক আছে। এটা কম্পোজিট নাম্বার, বুঝতে পারলে। এটা একটু চেক করে নেবে, ঠিক আছে। এটা 2 3 হবে, ঠিক আছে, 1 হবে না, 1 প্রাইম নাম্বার নয়। নেক্সট দেখো 25, 25 এ কি বলেছে দেখো, লাস্ট কোশ্চেন আজকে, ঠিক আছে। বলছে দ্য ইনকাম অফ রমন ইজ 12,000 এন্ড সেভিংস হচ্ছে 27% অফ ইনকাম, ঠিক আছে। বলছে রমনের ইনকাম হচ্ছে 12,000 টাকা, এটা রুপিসে দেওয়া আছে, টাকাতে দেওয়া আছে, আর তার সেভিংসে দেখো দেওয়া আছে কিন্তু পার্সেন্টেজে, ঠিক আছে। বলছে এত টাকা তার ইনকাম আর এত পার্সেন্ট সে সেভ করে, ঠিক আছে, তার ইনকামের এত পার্সেন্ট সে সেভ করে, ঠিক আছে। বাকিটা তাহলে কি করে, 27% হলে বাকিটা কি করে, সে খরচা করে, ঠিক আছে। কারণ কি আমরা কি জানি, ইনকাম সমান সেভিংস প্লাস এক্সপেন্ডিচার মানে খরচা, ঠিক আছে। তাহলে 27% যদি সে সেভ করে ইনকামের, তাহলে বাকি পার্সেন্টেজটা কত হবে, বাকি পার্সেন্টেজটা তোমার 100 থেকে 27 বিয়োগ করলে কত হচ্ছে 73%, তাহলে 73% সে খরচা করে। এবার কি বলেছে, ইফ ইজ ইনকাম বাই 20%, ইফ ইজ ইনকাম ইনক্রিজ, দেখো ইনক্রিজ চলে এসেছে এখানে, ইনক্রিজ বাই 20%, মানে 20% যদি তার ইনকাম বাড়ে আর তার খরচা যদি 15% বাড়ে, 15% বাড়ে, তাহলে তার সেভিং কত হবে বলেছে, ঠিক আছে। তার সেভিং কত পার্সেন্ট ইনক্রিজ হবে, কত পার্সেন্ট বাড়বে বা কমবে, ঠিক আছে। কি বলেছে, রমনের ইনকাম দেওয়া আছে, তার এত পার্সেন্ট সেভ করে, বলছে তার ইনকাম যদি 20% বাড়ে আর খরচা যদি 15% বাড়ে, তাহলে সেভিংস কি হবে, কত পার্সেন্ট বাড়বে বা কমবে, ঠিক আছে। দেখো আমার এখানে ইনকাম দেওয়া আছে, এটা দেওয়া আছে তোমার 12,000 টাকা, ঠিক আছে। 12,000 টাকা আমার ইনকাম দেওয়া আছে, সেভিংস দেওয়া আছে আমার 27%। তাহলে আমি কি জানি, ইনকাম সবসময় 100% হয়, ঠিক আছে। 100% যদি ইনকাম হয়, 27% যদি সেভিংস হয়, তাহলে আমার এক্সপেন্ডিচার কত হবে, 100 মাইনাস 27, এত পার্সেন্ট, একই না, ঠিক আছে। কারণ ইনকামটা যা হবে, ইনকাম সমান কি সেভিংস, যত টাকা জমা করবে তুমি আর যত টাকা খরচা করবে ইনকাম সমান, তাহলে কত পার্সেন্ট 73% তার খরচা হবে এক্সপেন্ডিচার, সে 73% খরচা করেছে, 27% জমা করেছে, 73% খরচা করেছে, ঠিক আছে। এবারে কি বলেছে দেখো, বলছে
তাহলে 73% তার এক্সপেন্ডিচার। তাহলে আমি তার খরচাটা দেখে নিই। তাহলে যদি আমার 100% সমান যদি হয় 12,000 টাকা, তাহলে আমার 73% সমান কত হবে? 73% সমান 12,000 বাই 100 ইন্টু 73। একই না? দুটো শূন্য কাটলো। ঠিক আছে? তাহলে 120 ইন্টু 73, 120 ইন্টু 73, এটা আমার তাহলে 120 ইন্টু 73, এই 73। এটা কি হবে তার? এটা কি তার খরচা, এক্সপেন্ডিচার। এটা রুপিসে খরচা, ঠিক আছে? আর এটা পার্সেন্টেজে। এটা রুপিসে, এটা পার্সেন্টেজে, ঠিক আছে? তাহলে তার সেভিংস কত হবে? তাহলে যদি আমার 12,000 টাকা ইনকাম হয়, তার খরচা যদি 120 ইন্টু 73 হয়ে যায়, ঠিক আছে? তাহলে তার খরচা কত হবে? এইটা মাইনাস এইটা, বা খরচা আমি এখান থেকেও করতে পারি। 27% তার সেভিংস কত হবে? যদি আমি ইনকাম থেকে আমি যদি খরচাটা বাদ দিয়ে দিই, তাহলে তার সেভিংস হয়ে যাবে। তাহলে তার সেভিংসটা পেয়ে যাবো। বা যেমন এটা আমি বের করলাম, 100% সমান হচ্ছে 12,000, ঠিক আছে? তাহলে 27% তার সেভ। তাহলে 27% মান কত? 12,000 বাই 100 ইন্টু 27, ঠিক আছে? দুটো শূন্য কাটলো, তাহলে 120 ইন্টু 27, 120 ইন্টু 27। এটা স্যার রুপিসে কি হচ্ছে? সেভিংস। রুপিসে সেভিংস, এস, সেভিংস। তাহলে এত টাকা আমার সেভিংস, এত টাকা আমার খরচা, ঠিক আছে? আর এত 12,000 টাকা ইনকাম। 12,000 টাকার ইনকামের মধ্যে এইটা যেটা গুণ করলে যেটা হবে সেটা খরচা, আর 120 ইন্টু 27 গুণ করলে যেটা হবে সেটা হচ্ছে আমার সেভিংস, ঠিক আছে? তাহলে সেভিংসে দেখো এটা গুণ করলে কত হবে আমার? 3240, 3240 এটা হবে। দেখো এটা হবে আমার সেভিংস, ঠিক আছে? খরচা আমার হবে, খরচা হবার হবে এটা। এবারে কি বলেছে দেখো, এবারে বলছে তার ইনকাম বলছে, ইনকাম বলেছে কত? ইনকাম কত? 20% বেড়েছে, ঠিক আছে? ইনকাম আমার 20% ইনক্রিজ হয়েছে, 20% ইনক্রিজ বেড়েছে, ঠিক আছে? 20% ইনক্রিজ হয়েছে। 20% মানে কি? 20/100 সমান কি 1/5। মানে কি, আগে 5 যদি রেশিও থাকে, এখন এটা ইনক্রিজ হয়েছে, এটা ইনক্রিজ, ঠিক আছে? নিচে যেটা বেস ছিল এটা কি বলেছি? বেস হয় সব সময়, ঠিক আছে? আর এটাও ইনক্রিজ বা ডিক্রিজ বা প্রফিট লসে যদি থাকে তাহলে প্রফিট বা লস হয় ওইটা, ঠিক আছে? তাহলে এটা ইনক্রিজ হয়েছে আমার। তাহলে তাহলে এখন ইনকাম কত হয়েছে? আগে কত ছিল? 12,000, ঠিক আছে? 12,000 ইন্টু এখন ইনকাম কত হয়েছে তাহলে? এখন আগে 5 ছিল, এখন ইনক্রিজ হয়েছে 1, মানে 6 হয়েছে। তাহলে 6 বাই কত হবে? 5, ঠিক আছে? তাহলে 6 বাই 5 যদি হয় তাহলে কত হবে? আগে কত ছিল? আগে 5 ছিল, এখন 1 বেড়েছে, তাহলে 6 হয়েছে 5 এর তুলনায়, ঠিক আছে? বা 5 রেশিওতে, ঠিক আছে? তো দেখো এই 20% ইনকাম মানে কি ভালো করে বুঝো। 1/5 ফ্র্যাকশনে করলাম, নিচটা হচ্ছে বেস আমার, ঠিক আছে? আর এইটা উপরে যেটা থাকে সেটা হচ্ছে কত বেড়েছে বা কমেছে। আমি প্রফিট লসের সময়তেও কি করি? উপরে এইটা, নিচেরটা কি হয়? সিপি হয়, মানে কস্ট প্রাইস হয়, ক্রয় মূল্য হয়। আর উপরেরটা কি হয়? বাড়ে বা কমে, ঠিক আছে? যত বাড়ে, যত প্রফিট হয়, যত ইউনিট প্রফিট হয় বা যত ইউনিট লস হয়। তাহলে কি হয়েছে? আমার আগে ছিল 5, এখন 1 বেড়েছে, 1 ইনক্রিজ হয়েছে। তাহলে 1 বেড়েছে, তাহলে 6/5, ঠিক আছে? তাহলে এখন ইনকাম হয়েছে আমার এটা। তাহলে যদি কাটাকাটি করি, 5 দুগুণে 10, 5 4 কুড়ি, 2400 ইন্টু 6। তাহলে এখন কত হয়েছে? এটা গুণ করলে কত হবে? দেখো 144, 0 0। তাহলে এখন আমার এখন আমার এটা কি হয়েছে? ইনকাম। এখন আমার ইনকাম হয়েছে এটা, ঠিক আছে? এবার দেখো আবার কি বলেছে, তার এক্সপেন্ডিচার ইনক্রিজ, মানে খরচা তার ইনক্রিজ হয়েছে 15%, ঠিক আছে? তাহলে 15, সেম আমি 15% ইনক্রিজ, এটা হচ্ছে ইনকাম ইনক্রিজ হয়েছে, এখানে এক্সপেন্ডিচার ইনক্রিজ হয়েছে আমার 15%। 15% মানে কি? 15/100, ঠিক আছে? তাহলে 15/100 যদি আমি করি, 5 দিয়ে কাটি, যদি 5 3 15, 20 5 100। তাহলে আগে ছিল এক্সপেন্ডিচার ছিল, খরচা ছিল 20, এখন 3% ইনক্রিজ হয়েছে। তাহলে এখন হচ্ছে কত? 23। তাহলে এখন আগে খরচা কত ছিল? আগে খরচা ছিল দেখো, আগে এক্সপেন্ডিচার কত ছিল? 120 ইন্টু 73, ঠিক আছে? তাহলে এখন কত হবে? আগে ছিল 120 ইন্টু 73 ছিল এটা, ঠিক আছে? এখন কত হয়েছে? আগে 20 ছিল, এখন 3 বেড়েছে, তাহলে কত হয়েছে? 23/20, ঠিক আছে? এবার দেখো কাটাকাটি করো, 2 6 12, 6 ইন্টু 73 ইন্টু যদি 23 করি আমার, তাহলে কত হবে আমার? 10,074 টাকা, ঠিক আছে? 3 3 9, 9 6 54, এটাই হবে। তাহলে এখন আমার ইনকাম কত হচ্ছে? 14,400 টাকা। এখন আমার খরচা কত হচ্ছে? 10,074 টাকা। তাহলে এখন আমার সেভ কত হচ্ছে? সেভ কত হবে? ইনকাম কত টাকা? 14,400 টাকা। তার থেকে খরচা হয়ে গেছে আমার 10,074 টাকা, ঠিক আছে? তাহলে বাকিটা সেভিংস আছে আমার। সেভিংস কত আছে? 4,326 টাকা। এটা বিয়োগ করলে 4,326 টাকা, এটা আমার সেভ, ঠিক আছে? তাহলে এবারে কি চেয়েছে আমার? বলছে দেন দ্য সেভিংস উইল, সেভিংস তাহলে কত হচ্ছে এখন?
সেভিংস আগে কত হতো, আগে সেভিংস কত হতো দেখো, আগে সেভ আমি কত করেছি 120 ইন্টু 27, আগে সেভিংস হতো 3200 টাকা, ঠিক আছে, আর এখন সেভিংস কত হচ্ছে 4326 টাকা। তাহলে সেভিংস কত, সেভিংস দেখো আগে হতো 3240 টাকা, এখন হয়েছে 4326 টাকা, তাহলে আমার নিশ্চয়ই সেভিংস বেড়েছে। তাহলে কত বেড়েছে, 4326 মাইনাস 3240, ঠিক আছে, তাহলে কত হচ্ছে 4326 মাইনাস 3240 করলে কত হচ্ছে 1086 টাকা। তাহলে আমার কত সেভিংস নিশ্চয়ই বেড়েছে, তাহলে কত বেড়েছে, সেভিংস ইনক্রিজ বাই 1086 টাকা, ঠিক আছে, অ্যান্সার এ। ঠিক আছে, কিছুই ছিল না। দেখো আমি আরেকবার বলে দিচ্ছি, ঠিক আছে, বলছি আগে ইনকাম ছিল রুপিসে দেওয়া আছে আর সেভিংস ছিল 27%, ঠিক আছে, তাহলে 27% যদি সেভিংস হয় তাহলে আমার ইনকাম সবসময় 100% হয়, ঠিক আছে, তাহলে 27% সেভিংস যদি হয় তাহলে বাকি 73% আমার খরচা, ঠিক আছে, তাহলে যদি আমার 27%, তাহলে এখান থেকে আমি 12,000 এর 27% বের করে নিলাম, 27%, তাহলে যতটা হচ্ছে সেটা হচ্ছে আমার সেভিংস, আর 12,000 এর আমি 73% বের করে নিলাম, সেটা হচ্ছে আমার খরচা, ঠিক আছে। এবারে বলেছে কি এই ইনকাম বলছে 20% বেড়েছে, তাহলে ইনকাম 20% বের করলাম, বাড়ালাম, তাই ইনকাম কত হচ্ছে সেটা দেখলাম। এবার খরচা বলেছে ইনক্রিজ হয়েছে আমার 15%, তাহলে আমার খরচাও আমার 15% বাড়ালাম, খরচা কতটা হচ্ছে দেখলাম, তাহলে ইনকামও বেরোলো আমার, ইনকামও বেড়েছে, আমার খরচাও বেড়েছে, তাহলে ইনকাম আর খরচা আমি পেয়ে গেলাম, 20% বেড়ে কত হয়েছে, 15% বেড়ে কত হয়েছে, ইনকাম আর খরচা আমি পেয়ে গেলাম, তাহলে আমার সেভিংসটা কি হবে, ইনকাম থেকে খরচাটা বিয়োগ করলে আমার সেভিংসটা পেয়ে যাবো। তাহলে আগের সেভিংস আমি পেয়ে গেছি, এখনো সেভিংস আমি পেয়ে গেছি, তাহলে সেভিংস কতটা বেড়েছে বা কমেছে সেটা আমি বের করতে পারবো এটা, ঠিক আছে। তো আজকের মতো এখানেই শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে যাবে, ঠিক আছে, আর এরকম এরকম ভাবে সেম একই ভাবে আমি প্রত্যেকদিন একটি করে শিফট হিসাবে আমি 101টা শিফট আমি কমপ্লিট করবো, আমি কথা দিচ্ছি, মানে কমপ্লিট আমি করবোই, ঠিক আছে। তার জন্য এবারে তোমরা কি তার জন্য প্রত্যেকদিন মানে ভিডিওটি দেখতে হবে, ঠিক আছে, রেগুলার দেখতে হবে, রেগুলার কনসিস্টেন্সি বজায় রাখতে হবে, ঠিক আছে। এবারে তোমরা আমি এই শিটটা আমি টেলিগ্রামে দিয়ে দেবো, ঠিক আছে, তোমরা আগে কোশ্চেন দেখে আরেকবার প্র্যাকটিস করে নেবে, ঠিক আছে, যদি কোনো কারণে প্রবলেম হয় সেখানে ভিডিওটি চালিয়ে সেখান থেকে দেখে নেবে একবার, ঠিক আছে, কোনো অসুবিধা হবে না আশা করছি, ঠিক আছে। তো চলো আজকের মতো শেষ করলাম এখানেই, থ্যাংক ইউ সো মাচ।